ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকারক। ইহা বিভিন্ন রোগ ব্যাধির কারণ। নমস্কার, আমি আকাশ আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সাহিত্য সমাহারে আপনারা শুনছিলেন নিহার রঞ্জন গুপ্ত রচিত কিরিটি উপন্যাস বৌরানীর বিল। আজ শুনবেন উপন্যাসের তৃতীয় তথা অন্তিম পর্ব। যারা প্রথম এবং দ্বিতীয় পর্বটি শোনেননি তাদের জন্য গল্পের কমেন্ট সেকশনে পিন কমেন্টে আগের দুটি পর্বের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা শুনে নিতে পারেন। প্রথম এবং দ্বিতীয় পর্ব শোনা হয়ে গেলে চটপট চলে আসুন অন্তিম পর্ব শুনতে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি নিহার রঞ্জন গুপ্তের কিরিটি উপন্যাস বৌরানীর বিল অন্তিম পর্ব। বসন্ত সেন আর লক্ষ্মীকান্ত দারোগা বেরিয়ে যাওয়ার পর কক্ষের মধ্যে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কিরিটি কি একটা ভাবছিল। হঠাৎ পায়ের শব্দে হুঁশ ফিরল তার। আসুন মিস চৌধুরী। সত্যজিৎ বাবু ওরা চলে গেলেন? হ্যাঁ, আগে নায়েব মশাই টমটমে গেলেন আর তার পেছনে দারোগা বাবু। তাই নাকি? এবারে আমাদের সাহা মশাই বেশ শক্ত পাল্লায় পড়েছেন। এ কিন্তু অত্যন্ত অন্যায় জুলুম কিরিটি বাবু। আমি আপনাকে বলছি, এ কখনোই হতে পারে না। নায়েব কাকা বাবার কোনো অনিষ্ট করতে পারেন না। আপনি ব্যস্ত হবেন না মিস চৌধুরী। নায়েব মশাই দোষী কি নির্দোষ সে বিচার করা এখন হয়তো আমাদের কারোর পক্ষেই উচিত না। কিন্তু লক্ষ্মীকান্ত বাবু যে আইনের জোর দেখিয়ে ওকে ধরে নিয়ে গেলেন সেটার মীমাংসার অবশ্য অন্য পথ ছিল। একেবারে শটান হাজতে না নিয়ে গেলেও চলতো। কিন্তু কারণটা কি মিস্টার রায়? নায়েব মশাই তার জবানবন্দিতে বলেছিলেন যে রাত্রে মৃত্যুঞ্জয় বাবু নিহত হন সেদিন সকালের দিকেই নাকি একটা মহাল পরিদর্শনে গিয়ে রাত 2টোর পরে ফিরেছিলেন। কিন্তু আদপেই তিনি ওই দিন কোনো মহালে যাননি, নিজের ঘরেই ছিলেন। সে কি বলছেন? হ্যাঁ, তবে দারোগাবাবু এই কিছুক্ষণ আগে পর্যন্ত সে কথাটা জানতেন না। তিনি ওকে পিড়াপিড়ি করছিলেন উনি কোন মহাল পরিদর্শনে গেছিলেন তা জানার জন্য। কিন্তু নায়েব মশাই সে কথা বলতে রাজি নন। পরে অবশ্য আমার কথায় ব্যাপারটা যেন আরো ঘোরালো হয়ে দাঁড়ালো। কিন্তু আপনার কথাই কি সত্যি মিস্টার রায়? হ্যাঁ মিস চৌধুরী। সে কথা আপনি জানলেন কি করে মিস্টার রায়? কানাইয়ের মার মুখে। কানাইয়ের মার মুখে? কিন্তু আপনার সঙ্গে তার কথা হলো কখন? যে রাত্রে সে নিখোঁজ হয় সেই পরশু রাত্রে শুতে যাবার আগে সিঁড়িতে কানাইয়ের মার সঙ্গে আমার দেখা হয়। আমি তাকে আমার ঘরে ডেকে এনে কয়েকটা প্রশ্ন করি। তখনই নায়েব সম্পর্কে ওই কথাটা আমি জানতে পারি। প্রথমটায় সে বলতে রাজি হয়নি, পরে চাপ দিয়ে কথার মার প্যাচে ফেলে সত্য কথাটা আমি বের করে নিয়েছিলাম। তবে কি কানাইয়ের মা সবিতার বাবার মৃত্যুর আসল ঘটনাটা জানতো? না। ক্ষমা করবেন মিস্টার রায়, কানাইয়ের মার হঠাৎ পরশুদিন রাত্রে নিখোঁজ হওয়ার ব্যাপারটা আপনাকে যেন নাড়া দিতে পারেনি বলেই আমার মনে হচ্ছে। অথচ এই ব্যাপারে তাঁর সূত্রগুলো গুরুত্বপূর্ণ ছিল নাকি? নিশ্চয়ই। দেখুন, তাতে কোনো ভুল নেই সত্যজিৎ বাবু। তবে এই ব্যাপারে কানাইয়ের মা যতটুকু পার্ট প্লে করতে পারত তিনি করেছেন, এবং তার কাছ থেকে যতটুকু ইনফরমেশন আমরা পাওয়ার ছিল পেয়েও গেছি। তাই বর্তমানে সে অবান্তর। হত্যাকারী আমার মতে তাকে সরিয়ে ফেলতে একটু দেরি করে ফেলেছে, কিন্তু সর্বাপেক্ষা বড় ভুল সে কি করেছে জানেন? ওই কানাইয়ের মার ব্যাপারে তৎপর হতে গিয়েই। বেচারা বুঝতে পারেনি আচমকা এই কেসের কতগুলো সূত্র নষ্ট করতে গিয়ে কানাইয়ের মাকে না সরালে তার কাছে পৌঁছানোর একটা নির্দিষ্ট পথ হয়তো আমরা পেতামই না। তবে এইটুকু বলতে পারি সত্যজিৎ বাবু, কানাইয়ের মাকে হত্যা সে করেনি। আর সেই কারণেই আমি কানাইয়ের মার নিখোঁজ হওয়া সম্পর্কে খুব একটা বেশি বিচলিত হইনি। কি করে আপনার ধারণা হলো যে কানাইয়ের মাকে সত্যি সত্যি হত্যা করা হয়নি? দেখুন, যুক্তি দিয়ে এখনই আপনাকে আমি বলতে পারছি না, তবে বলতে পারেন আমার মনের অনুভূতি আমাকে তাই বলছে। কিন্তু নায়েব কাকা সম্পর্কে কি করা যায় মিস্টার রায়? দেখুন, একটু আগেই তো আপনাকে আমি বললাম মিস চৌধুরী,
লক্ষ্মীকান্ত বাবু কতকটা জেদের বশেই নায়েব মশাইকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন। আমি হলে হয়তো অ্যারেস্ট করতাম না। হ্যাঁ, কি বললেন? না না, কিছু না। সে যাই হোক, কিন্তু যেমন করেই পারেন বসন্ত কাকাকে ছাড়িয়ে নিয়ে আপনাকে আসতেই হবে। দেখি। না, দেখি নয়, মনে হয় হয়তো দারোগাবাবু একমাত্র আপনার কথাই শুনলেও শুনতে পারেন। বলবেন না হয়, ওর জন্য জামিন হতে হলে আমিই হব। যা টাকার জামিন চান উনি, প্রস্তুত আছি। বুঝলাম, কিন্তু মিস চৌধুরী, দারোগা বাবু ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। একবার কাউকে এইভাবে অ্যারেস্ট করার পর, বিশেষ করে খুনের সন্দেহে, জেলা ম্যাজিস্ট্রেট ছাড়া তো আর কেউই তাকে জামিন দেবার অধিকারী নন। তাহলে আপনাকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েই প্রার্থনা জানাতে হয়। মিথ্যে কেন ব্যস্ত হচ্ছ সবিতা? ওর ওপরে আমরা যখন সমস্ত কিছুতে নির্ভর করেছি, উনি যা ভালো বোঝেন সেইটা করবেন। কি বলছো তুমি জিৎ? জানো না উনি আমাদের কতখানি, বাবাজি ওকে কতখানি স্নেহ ও বিশ্বাস করতেন, আর কেউ তা না জানলেও আমি তো জানি। আর উনিও বাবাকে যেমন শ্রদ্ধা করতেন তেমনই ভালোবাসতেন। এই যে তোমরা সব দেখছি এই ঘরেই আছো, এত সকালে দারোগা বাবু এসেছিলেন কেন? আর বসন্ত ভাই বা টমটম করে অত তাড়াতাড়ি কোথায় গেল? নায়ক কাকাকে লক্ষ্মীকান্ত দারোগা অ্যারেস্ট করে নিয়ে গেলেন। অ্যারেস্ট করে নিয়ে গেলেন বসন্ত ভাইয়াকে? মানে? বাবার হত্যার ব্যাপারে। দয়াময় প্রভু, বসন্ত ভায়া শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয়কে? না 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 না, তা হতে পারে না। বিচিত্র বিচিত্র, বসন্ত ভায়া কিনা মৃত্যুঞ্জয়কে? এ তো ভালো কথা নয় সবিমা, এর একটা বিহিত করা প্রয়োজন। আমিও তাই কিরিটিবাবুকে একটু আগে বলছিলাম। কিরিটিবাবু তো চলে গেলেন দেখছি, তা উনি কি বললেন? এখন ওকে জামিনে খালাস করতে হলে নাকি আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে। বেশ তো সত্যজিৎ বাবু, তুমি না হয় একটিবার তাহলে আজ সদরে চলে যাও, আমি চিঠি দিয়ে দেবো খন। কিন্তু তা যেন হলো, এদিককার জমিদারির ব্যাপারই বা কে দেখাশোনা করবে? হ্যাঁ, কাছারিতে গিয়েও তো একজনের বসা দরকার। সাকসেশন সার্টিফিকেট, উইলের প্রবেট, এসবও তো কিছু এখনো নেওয়া হয়নি। কাকাবাবু ফিরে না আসা পর্যন্ত কাছারি বন্ধই থাক বাবু। পাগলি মেয়ে, তাই কি হয় রে? এত বড় জমিদারি, এত বড় ব্যবসা, মাথার ওপরে একজন শক্ত হাতে লাগাম না ধরে থাকলে কর্মচারীরা চুরি ডাকাতি করেই যে সব দুদিনে ফাঁক করে দেবে। তাহলে কাকাবাবু যতদিন না ফিরে আসেন, আপনি না হয় সব দেখাশোনা করুন মামাবাবু। না 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 মা, এই বৃদ্ধ বয়সে ওসবের মধ্যে আর আমাকে জড়িয়ে ফেলবে কেন মা? কিন্তু মামাবাবু, আপনি ছাড়া এসব আর তাহলে দেখবেই বা কে? আমি তো ওসবের কিছুই জানি না, বুঝিও না। তাই তো, তুমি যে আমাকে বড় বিপদে ফেললে মা। অগত্যার চোখের ওপরে আমি বেঁচে থাকতে হেমের একমাত্র সন্তানের সব ভেসে যাবে, তা তো আর দেখতে পারবো না। যাই তাহলে, আমি না হয় কাছারিতে যাই। বনমালী, বনমালী। আমার ডাকছেন মামাবাবু? হ্যাঁ, এই যে বাবা বনমালী, যাও তো বাবা, টমটমটাকে জুততে বলো তো, কাছারি যেতে হবে। টমটম তো ওই নায়েবজি নিয়ে বাইরে গেছেন, এখনো ফেরেননি। ও হ্যাঁ, দেখেছো কি ভুলো মন আমার। সত্যি তো, টমটমটা তো বসন্ত ভাই নিয়ে গেছেন। তা ঘোড়া আছে তো? তা আছে। তা ঘোড়াই আনতে বলো। যে আগে আমিও তাহলে আসি সবিমা। সবিতা, বলো। মনে হচ্ছে আজকের ব্যাপারে তুমি যেন অত্যন্ত নার্ভাস হয়ে পড়েছো। কালকের আর আজকের ব্যাপারে আমার মনের মধ্যে কেমন যেন একটা আশঙ্কা জাগছে জিৎ। সত্যি বলছি, আমার কেমন যেন ভয় ভয় করছে। কিন্তু এখন তো তুমি বুঝতে পারছো সবিতা, যে তোমার বাবার মৃত্যুর ব্যাপারে সত্যি একটা প্রকাণ্ড ষড়যন্ত্র করা হয়েছিল। ক্রমে ক্রমে অনুসন্ধান করতে গিয়ে এখন সবটুকুই একটু একটু করে জানা যাচ্ছে।
কি শান্তি ছিল সংসারটা, হঠাৎ এই কালো মেঘ কেন? জিৎ, আমার কি মনে হচ্ছে জানো, এই ঘর বাড়ি দুয়ার সম্পত্তি ফেলে কলকাতার হোস্টেলেই আবার ফিরে যাই। তাতে কি এই সংকটকে তুমি এড়াতে পারবে সবি? কিন্তু এখানকার বাতাস যেন কেমন বিষিয়ে উঠেছে, আমার যেন দম বন্ধ হয়ে আসছে। আমি বলছি আর কটা দিন অপেক্ষা করো। মিস্টার রায় যদি তোমার বাবার হত্যা রহস্যের একটা মীমাংসা করতে পারেন তো ভালো, নচেত আমি... সত্যি কথা বলতে কি জিৎ, তাতেও যেন আর আমার খুব বেশি উৎসাহ নেই। সে কি, এ তুমি কি বলছো সবি? হ্যাঁ, কেমন যেন আমার মনে হচ্ছে, বিশেষ করে মায়ের মৃত্যুর ব্যাপারটা জানার পর থেকে বাবারও মৃত্যুর ব্যাপারে কোথায় যেন একটা পারিবারিক জটিলতাই জড়িয়ে আছে, যেটা এতদিন হয়তো কালের অন্ধকারে চাপা পড়ে গেছিল, সকলে ভুলেও গেছিল। এখন আবার এই মৃত্যুর ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করতে গেলে হয়তো সেই সব অতীতের কাহিনী মাথাচাড়া দিয়ে উঠবে। ও কথাটা যে আমার মনে হয়নি তা নয় সবিতা, কিন্তু যদি ধরেই নি যে অতীতে একটা পারিবারিক কলঙ্ক ছিল এবং শুধু সেই জন্যই তুমি তোমার বাবার হত্যাকারীকে এমনভাবে নিষ্কৃতি দাও, তাহলে কি তুমি মনে মনে শান্তি পাবে? পারবে কোনোদিন নিজেকে ক্ষমা করতে? কিন্তু তুমি, আমার বাবার মৃত্যুর ব্যাপারে নিশ্চয়ই কোথাও একটা অতীতের পারিবারিক কলঙ্ক আছে, কিন্তু সেটা একদিন যখন সর্বসমক্ষে প্রকাশিত হয়ে যাবে, সেদিন তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? সবি, পিতার প্রতি কন্যার কর্তব্যে তোমাকে যে আর আমি হারাতে পারবো না জিৎ, পারবো না। প্রায় পৌনে 1 ঘন্টা পরে ঘর্মাক্ত কলেবরে লক্ষ্মীকান্ত দারোগা থানায় এসে পৌঁছলেন। থানার 2 জন চৌকিদার এসে তার ঘোড়ার লাগাম ধরল। ঘোড়ার মুখ দিয়ে ফেনা গড়াচ্ছে। চাবুকের ঘায়ে আর লাথি মেরেও তিনি ঘোড়ার গতি কিছুতেই বাড়াতে পারেননি। আশেপাশে চেয়ে দেখলেন টমটম বা বসন্ত সেন কেউই নজরে পড়ল না। ঘোড়া থেকে নেমে থানার বারান্দায় এলেন, সেখানেও বসন্ত সেন নেই। থানার বারান্দায় এসআই পাণ্ডে 2 জন চাষির এজাহার নিচ্ছিলেন। নায় বসন্ত সেন এসেছিল পাণ্ডে? কে? নায়েব বাবু? হ্যাঁ, তিনি তো প্রায় মিনিট 15 আগে টমটমে করে এসেছিলেন। আপনার নামে একখানা জরুরি চিঠি লিখে রেখে গেছেন, বলে গেলেন আপনি এলেই আপনাকে দিতে। কি বললে? সে চিঠি লিখে রেখে চলে গেছে? হ্যাঁ, এই যে স্যার চিঠি। কে চায় ওই শয়তানের চিঠি? তাকে আমি গ্রেপ্তার করেছিলাম, অথচ সে বেটা তোমাকে দিব্যি একটা চিঠি দিয়ে গোছিয়ে দিয়ে চলে গেল। আহাম্মক গর্ধব কোথাকার! কি করো, ঘাস খাও? যত সব অপদার্থ আহাম্মকের দল। গ্রেপ্তার? নায়েবজিকে গ্রেপ্তার করেছেন? হ্যাঁ, ওই ঘুঘুই তো জমিদার মৃত্যুঞ্জয় চৌধুরীকে হত্যা করেছে। দাও তো একবার চিঠিটা। লক্ষ্মীকান্ত, ভয় নেই, আমি পালাচ্ছি না। 2-4 দিনের মধ্যেই আমি ফিরে আসছি, বিশ্বাস করতে পারো। আমার কতগুলো জরুরি কাজ আছে, সেগুলো শেষ না করা পর্যন্ত কিছুতেই আমি নিশ্চিন্ত হতে পারছি না। আমার কথায় যদি বিশ্বাস করো, তাহলে আমার জামিন আমিই রইলাম। আর একটা কথা, এ নিয়ে আবার সবিতাদের ওপর কোনো জুলুম করো না, কারণ তোমার পক্ষে তা অসম্ভব না। বুদ্ধিটা আবার তোমার একটু বেশি মাত্রায় প্রখর কিনা। সাবধান করে দিচ্ছি তোমাকে, যেন প্রমোদ ভবনের কারো ওপরে এতটুকুও কোনো জুলুম না হয়, না হলে ফিরে এসে তোমাকে জীবন্ত রাখবো না। নায়েব বসন্ত সেন। পাণ্ডে, কোন দিকে গেছে সে? মনে হলো তো স্টেশনের দিকেই যেন গেলেন স্যার। এই মুহূর্তে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ো, যেমন করে হোক তাকে গ্রেপ্তার করে আনা চাই। যাও। যাচ্ছি স্যার। যাবে কোথায় বেটা নায়েব? আচ্ছা, বনমালী,
একটা সাইকেলের বন্দোবস্ত করতে পারবে? কাছারির পাইক ওই রামশরণের একটা ভাঙা সাইকেল আছে। বেচারা ওই ঘোড়ায় চড়তে জানে না বলে কর্তাবাবু তাকে একটা সাইকেল কিনে দিয়েছিলেন। কখনো ওই জরুরি খবর দেওয়া নেওয়া করতে হলে রামশরণকে পাঠাতো। মাস দুই হলো রামশরণ ছুটি নিয়ে দেশে গেছে। নিচের ঘরে সে থাকতো, সেই ঘরেই সাইকেলটা আছে। আনবো সেটা? ঠিক আছে, যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। বৌরানীর বিলের বাঁধানো সড়ক শেষে কাঁচা রাস্তায় এসে পড়ল কিরিটি। গত সন্ধ্যায় দেখা বৌরানীর বিলের দক্ষিণ দিকেটা জনহীন, মানুষের বসতি বড় একটা নেই এদিকে। বেশিরভাগই জঙ্গল, মাঝে মধ্যে কেবল দু একটা চালাঘর। জ্বলন্ত রোদে তেষ্টায় জল পাওয়া যায় কিনা এদিক ওদিক খুঁজতে লাগলো কিরিটি। সহসা নজরে পড়ল ছোট একটা বাড়ি। মেঝে ও দেওয়ালের পাকা গাঁথুনির ওপর খড়ের ছাউনি। খানিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, তবে সংস্কারের অভাবে জঙ্গল হয়ে আছে। এরকম নির্জন এলাকায় এই বাড়ি, কেউ থাকে বলে তো মনে হয় না। সহসা এমন সময় বাড়ির পেছন থেকে একটা প্রৌঢ় বাড়ির সামনে এসে কিরিটিকে দেখে থমকে দাঁড়ালো। পরনে পায়জামা, রঙিন পাতলা পাঞ্জাবি, পায়ে নাগরা, মাথায় পাগড়ি। লোকটার চেহারায়, সাজ পোশাকে তো এদেশীয় বলে মনে হচ্ছে না। মনে হয় কোনো রাজপুত বংশীয়ই হবে। শুনিয়ে, क्या क्या मांगते थे आप इधर? नमस्ते जी। आपको देखने से मालूम होता है कि आप बंगाल का आदमी नहीं है। बेशक बाबूजी, मैं राजपूत हूँ। राजपूत? आप राजपूताना के रहने वाले? हाँ, राजपुताना के गांव में हमार बाड़ी। আপনার নাম কি? এখানে আপনি কতদিন আছেন? हमार नाम सूरजमल सिंह, জাতিতে আমরা রাজপুত চৌহান। মাস দেড়েক হলো এখানে এসেছি, কিন্তু কিনো বলুন তো? না না, মানে এমনি জিজ্ঞাসা করলাম। এখানে কোনো কাজ ছিল বুঝি? কাজ না থাকলে কি নিজের মুল্ক ছেড়ে এত দূরে কেউ সাধ করে আসে বাবুজি? তা বাবুজি, আপনাকে তো এদিকে কখনো দেখিনি। না না মা, আমিও মাত্র কয়েকদিন হলো এদিকে এসেছি। আমি এখানকার লোক নই। জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। তারপর বড় তেষ্টা পেয়ে গেল, হঠাৎই বাড়িটা চোখে পড়ায়। তিষ্টা লিগেছে বাবুজি? দাঁড়ান দাঁড়ান। अरे चंद्रा, चंद्रा बिटिया, জি বাবুজি। लोटे में थोड़ा पानी और थोड़े मिठाई लाओ तो बिटिया। জি লাই। না না, মিঠাই নয় সুরজমল জি, শুধু পানি। এ কি কোনো একটা বাত হলো বাবুজি? আপনি আমার কুঠিরে মেহমান আছেন। মুহূর্তে কিরিটি দেখল এক অশান্ত রাগিনী যেন মূর্তিময়ী হয়ে এগিয়ে আসছে। কি অপূর্ব সুঠাম দেহি, চপলা চঞ্চলা, কোমর যেন হাতের মুঠোর মধ্যে ধরা যায়। দুটো বাহু পেলব সুকোমল, দু চোখ যেন বিস্ময়ে একেবারে স্থির হয়ে যায়। অপূর্ব। পরনে রক্তিম পশমের ঘাগরা আর আঁটো সাঁটো কাঁচুলি, যেন প্রস্ফুটিত কমলের মতোই সৌন্দর্য। এক হাতে লোটা আর এক হাতে রেকাবিতে দুটো নাড়ু নিয়ে সে সামনে এসে দাঁড়ালো। হে আমার নাতনি চন্দ্রলেখা বাবুজি, আমার ভাইয়ের বিটির বেটি। আর ওর মা? ওর মা? হ্যাঁ, আমাদের বিটি আরে দুনিয়ায় নেই বাবুজি। আরে দুনিয়ায় নেই। এই মুখের আদলটা যেন চেনা, কোথায় যেন অমনি মুখ দেখেছি, কিন্তু কোথায়? কি দেখছেন বাবুজি? আপনার নাতনির ঠিক রাজরানীর মতোই রূপ সিংজি।
राज रानी, सभी तो भाग्य में जो लिखा है वही होगा। বললেন না তো সিংজি, এ দেশে আপনার কি কাজ ছিল? हो जे बोललाम बाबूजी, जो भाग में है हमारा नसीब ही तो আমাদের এখানে টেনে এনেছে, নইলে এই ধূপের মধ্যে দাঁড়িয়ে কেন বাবুজি? চলো পাশের আমবাগানে বিলের ধারে চমৎকার একটা জায়গা আছে, ওখানে চলো। ঠিক আছে, চলুন। সত্যি জায়গাটা অপূর্ব। নিবিড় আমবাগান, সম্মুখেই দিগন্ত প্রসারী বিলের জল। লোকালয়ের বাইরে এই নির্জন জায়গায় এই বাড়িটার খোঁজ তোমাকে কে দিল সিংজি? যে বাবুজি আমাদের এখানে নিয়ে এসেছেন তিনি এই বাড়িতে এনে তুলেছেন। বাবুজি? কি নাম তার? দয়া করে এটা পুছবেন না বাবুজি, ও কথাটা বললে বেমানি করা হবে। হ্যাঁ আমি আচ্ছা, তোমার খাওয়া দাওয়া বাজার হাট করতে হয় না? না, বাবুজি লোক হপ্তাহে একদিন করে এসে সব পৌঁছে দিয়ে যায়। এই বাবুজিটি কে? এই প্রৌঢ় রাজপুত আর ওই তরুণী নাতনিটির সঙ্গে কি সম্পর্ক বাবুজির? সে 1.5 মাস আগে এদের সদর রাজপুতানা থেকে এই নির্জনে এনে লুকিয়ে রেখেছে কি উদ্দেশ্যে? ওই প্রমোদ ভবনের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই তো? ওই মস্ত বাড়িটা কার জানো সিংজি? না বাবুজি। কিরিটি যখন প্রমোদ ভবনে এসে পৌঁছল, সূর্য তখন ঠিক মধ্য গগনে। বাইরের বারান্দায় সবিতা ও কল্যাণী দাঁড়িয়ে। ওদের সামনে দাঁড়িয়ে নীল কোর্তা গায়ে স্টেশনের কুলি শ্রেণীর একটা লোক। ব্যাপার কি মিস সান্যাল? এই দেখুন। সুচরিতা মা সবিতা, কয়েকটা বিষয়ে জরুরি কাজে একান্ত বাধ্য হইয়াই আমাকে কয়েকদিনের জন্য বাইরে যাইতে হইতেছে, এবং সেই কারণেই আপাতত লক্ষ্মীকান্ত দারোগার কথা অগ্রাহ্য করিয়া যাইতে হইল। তুমি কোনরূপ চিন্তা করিও না, সব দিকে মঙ্গল চাও তো পারো তো কিরিটিবাবুকে তাহার যথাযোগ্য প্রাপ্য মিটাইয়া বিদায় দিও। চিরমঙ্গলাকাঙ্ক্ষী তোমার বৃদ্ধ কাকাবাবুর এই অনুরোধটি রাখিও মা, এটা আমার একান্ত অনুরোধ। তোমার পিতা ঠাকুর আজ মৃত, সেই মহাত্মার প্রতি যদি তোমার এতটুকু সম্মান, শ্রদ্ধা বা কর্তব্য থাকে, তাহা হইলে তাহার মৃত্যু রহস্যের অনুসন্ধানের ব্যাপার হইতে নিবৃত্ত হও। লক্ষ্মীকান্ত দারোগাকেও পৃথক পত্র দিয়া গেলাম। টমটমটা স্টেশন মাস্টার মশাইয়ের জিম্মায় রহিল, সেটা লইয়া যাইবার ব্যবস্থা করিও। চির আশীর্বাদক তোমার নায়েব কাকা বসন্ত সেন। তুমি যাও কুলি, মাস্টারবাবুকে বলো গাড়িটা বিকেলে লোক গিয়ে নিয়ে আসবে, আর এই 2 টাকাটা তোমার বকশিস। বসন্তবাবু এভাবে চলে গেলেন, এটা কি ভালো হলো মিস্টার রায়? বিশেষ কোনো কারণেই যে তাকে যেতে হয়েছে চিঠিতে তো সেটা জানিয়েছেন তিনি কল্যাণী, তাই এ ব্যাপারে এত চিন্তার কি আছে? কিন্তু লক্ষ্মীকান্ত দারোগা বাবা। কি ব্যাপার নিত্যানন্দ বাবু? সবিমা, কিরিটি বাবু, আপনারা আছেন? ব্যাপার তো বড় সাংঘাতিক দাঁড়িয়েছে। বসন্ত ভায়া থানায় ধরা না দিয়ে গা ঢাকা দিয়েছেন। দারোগা তো একেবারে অগ্নি শর্মা, কাছারিতে কাজ করছিলাম, একেবারে মার মূর্তিতে গিয়ে হাজির। আমরাও সংবাদ পেয়েছি। হ্যাঁ পেয়েছেন? শুনেছেন সব? হ্যাঁ, বসন্তবাবু সবিতা দেবীকেও স্টেশন থেকে একটা চিঠি দিয়েছেন সব ব্যাপার জানিয়ে। চিঠি? হ্যাঁ, এই দেখুন। সুচরিতা, মা সবিতা,
কয়েকটা বিষয়ে জরুরি কাজে তোমার নায়েব কাকা বসন্ত সেন। কিন্তু বুঝতে পারছি না এরকম আহাম্মকের মতো কাজ ওর মতো একজন লোক করতে গেলেন কেন। পুলিশ তো এসব কথা বিশ্বাসই করবে না। আর লক্ষ্মীকান্ত দারোগা অত্যন্ত জঘন্য চরিত্রের লোক, সে তো কোনো মতেই বিশ্বাস করবে না। কেন? এই সাধারণ সহজ কথাটা বুঝতে পারছেন না কিরিটি বাবু? পুলিশ বিশ্বাস করবে না এ ব্যাপারে আমাদের কোনো হাত নেই। তাদের ধারণা আমরাই বসন্ত ভায়াকে কোথাও লুকিয়ে রেখেছি, সে কোথাও যায়নি। কিন্তু বাবা, লক্ষ্মীকান্ত দারোগাকেও যে নায়েব মশাই আলাদা চিঠি দিয়ে গেছেন, তাও লিখেছেন। চিঠি লিখে গেছে? আরে পুলিশের যা তো এমনি, ওসব চিঠির কথা বিশ্বাস করবে না। সব এতেই ওরা সন্দেহ করে। স্টেশন পর্যন্ত ধাওয়া করেছিল, সেখানে স্টেশন মাস্টার পর্যন্ত নাকি বলেছে কলকাতাগামী ওই সময় একটা ট্রেন ছিল, কিন্তু ট্রেনটার স্টেশনে স্টপেজ পর্যন্ত নেই। প্রথম শ্রেণীর প্যাসেঞ্জার এবং বিশেষ জরুরি প্রয়োজন বলিয়ে স্টেশন মাস্টারকে দিয়ে আগের জাংশনে ফোন করিয়ে গাড়ি থামিয়ে সেই গাড়িতে নাকি বসন্ত সেন চলে গেছেন। লক্ষ্মীকান্ত সাহা স্টেশন মাস্টারের কথা পর্যন্ত বিশ্বাস করেনি, ছুটে ওখান থেকেই কাছারিতে গিয়ে হাজির। কাছারিতে সব ঘর তন্ন তন্ন করে খুঁজেছে, প্রত্যেকটা লোককে জিজ্ঞাসাবাদও করেছে। তাহলে দারোগা সাহেবের ধারণা বসন্তবাবুর কলকাতায় যাওয়ার জন্য ট্রেনে চাপাটাও চোখে ধুলো দেবার জন্যই। তা না হলে আর বলছি কি, এখানেও সে আসবে না ভাবছো? এই এলো বলে। তা সেজন্য এত চিন্তারই বা কি আছে সানাল মশাই? আসুন না, তিনি সচক্ষে এসে দেখেই যান না। মনের মধ্যে একটা সন্দেহ পুষে রাখার চাইতে সন্দেহটা মিটিয়ে নেওয়াই তো ভালো, তাই না? এদিকে আরো একটা মুশকিল হয়ে গেছে যে মা সবিতা, এই কাছারিতে গিয়ে আমি সব কাজকর্ম দেখতে যাওয়ায় নানা প্রশ্ন শুরু হলো। তাই কতকটা বাধ্য হয়েই আমাকে প্রকাশ করতে হলো, বুঝলে, যে বসন্ত ভায়াকে থানায় গ্রেপ্তার করে নিয়ে গেছে। আর যেই না ও কথা আমার মুখ থেকে শোনা, সঙ্গে সঙ্গে অমনি চারিদিক থেকে প্রশ্নের পর প্রশ্ন শুরু হয়ে গেল। কেন, কি বৃত্তান্ত, এই ৭-১৭ আর কি। দয়াময়, এ বৃদ্ধ বয়সে কি যে ঝামেলার মধ্যে এনে আমাকে ফেললে। জীবনে আজ পর্যন্ত মিথ্যার আশ্রয় নিইনি, মিথ্যা বলি কি করে? বাধ্য হয়েই সব খুলে বলতে হলো। আর কি বলবো, শুরু হয়ে গেল কর্মচারীদের মধ্যে যত জল্পনা কল্পনা, নানা ধরনের প্রশ্ন। মিথ্যা কথা তো বলতে পারবো না, পালিয়েই এলাম। কি করি এখন বলো তো মা? মিস্টার রায়কে চলে যাওয়ার জন্য বিশেষ করে অনুরোধ জানাতে লিখেছেন বসন্ত কাকা। তবে কি মিস্টার রায়কে বিদায় দেব? কিন্তু এখন কেমন করে বলবো যে মিস্টার রায় আপনি ফিরে যান? কিন্তু এখন উনি ফিরে গেলেই কি সব চাপা পড়ে যাবে? সবাই সব কথা ভুলে যাবে? না, তা তো আর হবে না। কেউ মুখে না বললেও ইঙ্গিতে হাবে ভাবে প্রকাশ করবে, প্রকাশ না হলেও আড়ালে মুখ টিপে হাসাহাসি করবে। তার চাইতে যা সত্য তাই প্রকাশ হোক। সত্যি যদি পারিবারিক কোনো কলঙ্ক থেকেই থাকে, জানুক সকলে, পাপের অন্যায়ের প্রায়শ্চিত্ত যে করতেই হবে। হ্যাঁ, বাবার যদি কোনো পাপ থেকেই থাকে, মেয়ে তার প্রায়শ্চিত্ত করবে। সত্যকে স্বীকার করতে ভয় নেই, কিন্তু সত্য স্বীকারে সত্যজিৎকে যদি হারাতে হয়, সত্যের জন্য, কর্তব্যের জন্য যদি তাই হয়, তবে আমি আমার প্রেমকেও বলিদান দিতে প্রস্তুত। কি বলছিলেন মামা বাবু? বলছিলাম, বসন্ত ভায়ার গ্রেপ্তারের ব্যাপারে কাছারি ও অফিসের কর্মচারীদের মধ্যে বিশ্রী একটা সন্দেহ জেগেছে। সেটা তো খুব স্বাভাবিক মামা বাবু। এ ধরনের ব্যাপারে ওরকম একটু আধটু গোলমাল হইচই হয়েই থাকে। এজন্য বিচলিত হলে তো আমাদের চলবে না। কালকে আপনার সঙ্গে আমিও একবার কাছারি অফিসে যাব। তুমি তুমি যাবে? না 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 না, তার কোনো প্রয়োজন হবে না। শক্ত হতে আমিও জানি। আমি আজ কেবল ব্যাটাদের দৌড় দেখছিলাম, বিকেলের দিকে গিয়ে সব ঠিক করে দিচ্ছি। সবিতা, সন্তোষবাবু, আপনি কখন এলেন?
অনেক আগেই। বলছি, তোমার যদি আপত্তি না থাকে, তুমি যদি আমার আমার সম্পর্কটা স্বীকার করে নিতে দ্বিধা না করো, আমিও নায়েব ফিরে না আসা পর্যন্ত তোমার সঙ্গে গিয়ে উপস্থিত থেকে সব সব দেখাশোনা করতে পারি। না না, তোমার মানে আপনার এখন এসব ব্যাপারে না যাওয়াই ভালো সন্তোষবাবু। কেন? ক্ষতি কি তাতে? বুঝলেন না এটা? এখনো তো এ বাড়ির সঙ্গে আপনার কোনো সম্পর্কই প্রতিষ্ঠিত হয়নি। এতে করে আরো হয়তো ব্যাপারটা জটিল হয়ে উঠবে। আমি এই বাড়ির ছেলে। এখন আমি বলতে গেলে সবিতার সবচাইতে কাছের আত্মীয়। ঝামেলার কোনো কথাই তো এতে উঠতে পারে না। আহা, আপনি ঠিক বুঝছেন না। আপনি কি বলেন কিরিটিবাবু? দেখুন, আপনাদের ঘরোয়া আর পারিবারিক ব্যাপারের মধ্যে আমার মতামত দেওয়াটা ঠিক শোভন হবে না সান্যাল মশাই। কারোরই কিছু করতে হবে না মামাবাবু। নায়েব কাকা ফিরে না আসা পর্যন্ত যতদিন না সব গোলমাল মেটে দেখাশোনা সব আমি করব। তুমি দেখবে? পাগলি, এসব ব্যবসা জমিদারির ব্যাপার কি তুমি বুঝবে? তোমায় কিচ্ছু ভাবতে হবে না মা, আমি যখন এসে উপস্থিত হয়েইছি। না মামাবাবু, আপনাকে আর কষ্ট দেব না। পুরো মানুষ, আপনি কটা দিন এখানে থাকলেই মনে ভরসা পাবো। যা দেখার আজ থেকে আমিই দেখব। বনমালী, বনমালী। আমাকে ডাকছেন দিদিমণি? হ্যাঁ, লক্ষ্মণকে স্টেশনে পাঠিয়ে দে। টমটমটা নিয়ে আসুক। বিকেলে আমি কাছারিতে যাব। মিস্টার রায়, দয়া করে যদি আপনি এখন আমার ঘরে একবার আসেন, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। তোমার লীলা দয়াময়। মা কল্যাণী, উপাসনার একটু আয়োজন করে দেবে চলো তো মা। ব্রহ্ম কৃপা হি কেবলম। বসুন মিস্টার রায়। নায়েব কাকার চিঠিটা পড়লেন তো মিস্টার রায়? হ্যাঁ, শুধু চিঠিতেই আপনাকে নায়েব মশাই আমাকে এই ব্যাপারে নিবৃত্ত করতে বলেননি। আজ সকালে যাবার সময় নিজেও আমাকে অনুরোধ জানিয়েছিলেন ফিরে যাবার জন্য। আপনি তাতে কি জবাব দিয়েছেন? আমি বলেছি আপনি আমাকে নিযুক্ত করেছেন, আপনি বললেই আমি চলে যেতে পারি। এখন আমার থাকা না থাকাটা অবশ্য আপনার ওপরেই নির্ভর করছে। তা আপনি কি বলেন? শুনুন মিস্টার রায়, যত বড় দুঃখ লজ্জার ব্যাপারই হোক না কেন, এর শেষ আমি দেখতে চাই। আমি দৃঢ় প্রতিজ্ঞ। বেশ, কিন্তু একটা কথা মিস্টার রায়, সত্যি কি আপনি মনে করেন এর রহস্য আপনি উদ্ঘাটন করতে পারবেন? দেখুন, আমি আপনার এখানে এসেছি দিন 5 মাত্র। আর 5টা দিন আমাকে সময় দিন মিস চৌধুরী। আর 5 দিনের মধ্যেই? হ্যাঁ, 5 দিনই বলছি। হয়তো তা নাও লাগতে পারে, তবে তার বেশি প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। ও হ্যাঁ, ভালো কথা, সত্যজিৎ বাবুকে দেখছি না যে। তিনি সদরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করতে গেছেন। আপনার একটু আগে দৃঢ়তায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি মিস চৌধুরী, এবং আপনি জানেন না যে আপনার অজ্ঞাতেই সম্পূর্ণভাবে আপনি সমস্ত পরিস্থিতিরই একটা আকস্মিক মোড় ঘুরিয়ে দিয়েছেন। এটাই চাইছিলাম। এখন শুধু অপেক্ষা। কি বললেন? না না, কিছু না। আচ্ছা, আমি নিচে যাচ্ছি। পৌনে 11টা, তার মানে হলো সময় হয়ে গেছে। অত্যন্ত ক্ষিপ্র হস্তে কিরিটি সুইমিং কস্টিউমটা পরে নিয়ে তার উপরে ধুতিটা মালকোঁচা করে নিল। মাথায় এঁটে নিয়েছে সাঁতার দেবার একটা কালো সুইমিং ক্যাপ, পায়ের আবার শু। ঘরের আলোটা কমিয়ে দিয়ে কিরিটি কক্ষ থেকে বেরিয়ে এলো। সত্যজিৎ সদর থেকে ফেরেনি। ঘরের মধ্যে সে একাই ছিল।
পা টিপে টিপে সিঁড়ি অতিক্রম করে ভেতরের আঙিনা পেরিয়ে আগের দিনের সেই পথ দিয়েই নন্দনকাননে যাবার পথে এসে দাঁড়ালো। মাথার উপরে শুক্ল ত্রয়োদশীর চাঁদ, ক্ষীণ চন্দ্রালোকে অদূরে নন্দনকানন, দিগন্ত প্রসারী বৌরানীর পেইল, কেমন যেন স্বপ্ন বিহ্বল। দ্রুত পদে কিরিটি নন্দনকাননে এসে পৌঁছল। আগের দিনের সেই জায়গাটা চিনে নিতে কিরিটির কষ্ট হলো না। তারপর ধীরে ধীরে জলের মধ্যে গিয়ে নামল। কিরিটি সামনের দিকে দৃষ্টি রেখে দ্রুত জল কেটে সাঁতরে চলল। জলের মধ্যে গানের সুর, হ্যাঁ সত্যি কে যেন গান গাইছে অল্প দূরে কোথাও। গানের সুরকে অনুসরণ করে কিরিটি আরো খানিকটা দ্রুত নিঃশব্দে সাঁতরে এগিয়ে গেল। ক্রমে আরো স্পষ্ট শোনা যায় গানের সুর। আরো কিছুটা এগোবার পর সহসা কিরিটির নজরে পড়ল তীরের কাছে একটা ছোট্ট নৌকা। সেই নৌকার উপরে বসেই ধীরে ধীরে বৈঠা দিয়ে জল কাটতে কাটতে আপন মনে সম্বিতহারা হয়ে কি যেন গুনগুন করে চলেছে। চন্দ্রলেখা, কে জানে, হয়তো দাদু ঘুমিয়ে পড়েছে। সেই ফাঁকে ও নৌকা নিয়ে বিলের জলে ভেসে বেড়াচ্ছে। কিরিটি এবারে তীরের একটু অন্ধকার অংশে সাঁতরে উঠল। তারপর ভিজে কস্টিউমটা খুলে ধুতিটা পরে নিল। আলো আঁধার পথ দিয়ে বাড়ির দিকে এগিয়ে চলল সে। দরজাটা ভেজানো ছিল। সন্তর্পণে ভেতরে প্রবেশ করল সে। সামনেই একটা অপ্রশস্ত আঙিনা, তারপরেই একটা বারান্দা। বারান্দার উপরে এসে উঠল কিরিটি। পরপর 3টে ঘরের 2টো ঘরের দরজায় তালা ঝুলছে। একখানা ঘরের দরজার ফাঁক দিয়ে মৃদু আলোর আভাস আসছে। কিরিটি পা টিপে টিপে প্রথমে সেই কক্ষের দিকেই গেল। দরজার সামান্য ফাঁক দিয়েই ঘরের মধ্যে উঁকি দিল। ঘরের এক কোণে দেওয়াল ঘেঁষে একটা মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছে। কক্ষ শূন্য। এক কোণে একটা খাটিয়ার উপর শূন্য বিছানা, তারই পাশে একটা মাটির কলসি, একটা গ্লাস। দেওয়ালে পেরেকের সাহায্যে দড়ি টাঙিয়ে খানকতক শাড়ি ঝোলানো। এটা চন্দ্রলেখার শয়নকক্ষ নিশ্চয়। তাহলে সুরজমলের ঘর কোনটা? বাকি 2টো ঘর তো তালা বন্ধ। তবে কি সুরজমল ওই 2টো ঘরেরই কোনো একটাতে থাকে? এখন তাহলে ও কোথায় গেছে? ওই তরুণী নাতনিকে একা এই নির্জন জঙ্গলের মধ্যে বাড়িতে রেখে এত রাত্রে সে কোথায় বা যেতে পারে? তবে রাজপুতের মেয়েরা হয়তো আত্মরক্ষা করতেও জানে। সহসা একটা শব্দে কিরিটি শিকারী বিড়ালের মতোই সজাগ হয়ে উঠল। কিরিটি মুহূর্তে নিজের সংকটময় পরিস্থিতিটা উপলব্ধি করে ফেলে। অত্যন্ত দ্রুত আঙিনাটা অতিক্রম করে বাড়িটার সামনে এসে দাঁড়ালো সে। দিনের বেলায় দেখা একটা বড় শিমুল গাছ ও তেঁতুল গাছ বাড়িটার সামনে একটা জায়গায় পাশাপাশি ঘন হয়ে দাঁড়িয়ে আছে। কিরিটি তার আড়ালি আত্মগোপন করল। অশ্বারোহী চাবুকটা হাতের মুঠোয় নিয়ে দৃঢ় পায়ে এগিয়ে চলল বাড়িটার দিকে। কিরিটি মনে করার চেষ্টা করে আগন্তুকের চলার ভঙ্গিটা কোনো পরিচিতদের সঙ্গে মেলে কিনা। একসময় আগন্তুক বাড়ির মধ্যে অদৃশ্য হয়ে গেল। সুরজমল সিং, ইনিও তো ঘরে গিয়ে ঢুকলেন না। এখন এখানে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। প্রায় মিনিট 15 বাদে সেই আগন্তুক ও সুরজমাল পাশাপাশি বাড়ি থেকে বেরিয়ে এলো। তোমাকে তো বললাম বাবুজি, আর এভাবে এখানে আমি দেশ মুল্ক ছেড়ে থাকতে পারবো না। ঝুটমুট তুমি আমাকে এখানে ধরে রেখেছো বাবুজি। এতদিন তো হয়ে গেল তোমার কোথায় কোথায়। बाबूजी, আর নয়, हम लोग সামনে শনিবারই চলে যাব।
সুরাজমাল, ছেলে মানুষই করো না, তার ফল কিন্তু ভালো হবে না। আমি যাবই। ঝুট মুট তুমি আমাকে ভয় দেখাচ্ছ। তুমি ভুলে যাচ্ছ सूरजमल রাজপুতের বাচ্চা। ও চোখ রাঙানিকে থোড়াই ডর করে। এত দূরে গিয়ে সে ভাবে সব নষ্ট করো না সুরাজমাল, তোমার ভালোর জন্যই বলছি। আর একটা সপ্তাহ তুমি অপেক্ষা করো, কাল আবার দেখা হবে। আজকে চলি। ও হ্যাঁ, এই টাকাগুলো রাখো, আমি চললাম। টাকাগুলো নিয়ে সুরজমাল আরও কিছুক্ষণ স্থানুর মতো একই জায়গায় দাঁড়িয়ে থেকে একসময় বাড়ির দিকে পা বাড়ালো। কিরিটি যখন প্রমোদ ভবনে এসে পৌঁছল, রাত তখন প্রায় ৩টে। ক্লান্তিতে সমস্ত শরীর অবসন্ন। ঘরের শয্যার দিকে তাকিয়ে দেখল পাশাপাশি দুটো শূন্য শয্যা। সত্যজিৎ এখনো ফেরেনি। ফুঁ দিয়ে ঘরের আলোটা নিভিয়ে দিল সে। তারপর সতর্ক নিঃশব্দ পায়ে কক্ষের ভেজানো দরজাটার দিকে এগিয়ে গেল। দুকান কেবল সজাগ, কপাট দুটো ঈষৎ ফাঁক করল সে। কল্যাণী আর সত্যজিৎ এত রাত্রে ওরা দুজনে কোথায় ছিল আর করছিলই বাকি? পরস্পর হাত ধরাধরি করে পাশাপাশি দাঁড়িয়েছে দুজনে। তুমি ঠিক দেখেছো তো কল্যাণী? তুমি যখন বিছানা ছেড়ে উঠে আসো, সবিতা ঘুমিয়েছিল তো? হ্যাঁ, নাক ডাকাচ্ছিল। এর মধ্যে যদি তার ঘুম ভেঙে যায়? দিন চারেক তো শুচ্ছি ওর সঙ্গে, গাঢ় ঘুম, এক ঘুমে রাত কাবার করে। কিন্তু কিরিটি বাবু? এতক্ষণে তিনিও হয়তো নাক ডাকছেন। উফ, এত জলদি শেষ হয়ে এলো রাত। আচ্ছা, আজ চলি। তা এই ফিরছেন বুঝি? কি কিছু বলছেন না যে? ঠিক আছে, বসুন সত্যজিৎ বাবু, আপনার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। শুনুন সত্যজিৎ বাবু, সবিতা দেবীর ব্যাপারে আমি এখানে এলেও সে যোগাযোগটা আপনার দ্বারাই হয়েছে। বলতে গেলে আপনি সেদিন আমাকে এখানে এনেছেন। এখানে আসার পর এই কদিনের অনুসন্ধানে আমি যতটুকু জেনেছি, সবিতা দেবীর পিতা মৃত্যুঞ্জয় চৌধুরীর মৃত্যুর ব্যাপারটা অতীতের একটা অত্যন্ত জটিল কাহিনীর সঙ্গে জড়িত আছে, এবং আমার অনুমান যদি মিথ্যা না হয় তাহলে ২-৪ দিনের মধ্যেই আর একটা বড় রকমের দুর্ঘটনাও যে ঘটবে সে সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। অবশ্য আমি যাতে এই অবশ্যম্ভাবী দুর্ঘটনাটা না ঘটে সেই চেষ্টাই করছি। কিন্তু বর্তমানে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছি যে আমি আশা করেছিলাম সবিতা দেবীকে ছাড়া অন্তত আপনার সাহায্য আমি পাবই। আমি তো আপনাকে সর্বদাই সাহায্য করতে প্রস্তুত মিস্টার রায়। তাই যদি হবে তাহলে গত কদিন থেকে লক্ষ্য করছি আপনি আমাকে এড়িয়ে চলছেন, এবং শুধু তাই নয়, সব কথাও আপনি আমাকে খুলে বলছেন না। কি বলছেন কি? এখানে এসে যা যা জেনেছি আমি সবই তো আপনাকে খুলে বলেছি। না, বলেননি। কি বলছেন মিস্টার রায়? ঠিকই বলছি। এই কদিনেই আপনি যে কল্যাণী দেবীর সঙ্গে সবিতা দেবীর অজ্ঞাতে এতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছেন, কই এই কথাটা তো... মিস্টার রায়, আমি এতক্ষণ ঘুমোইনি, জেগেই ছিলাম সত্যজিৎ বাবু। আপনি জেগেছিলেন? হ্যাঁ, এবং দুর্ভাগ্যবশত এত রাত্রে সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে কৌতূহলের বশেই এগিয়ে গেছিলাম। আপনাকে ও কল্যাণী দেবীকে একান্ত ঘনিষ্ঠভাবে হাত ধরাধরি করে উঠে আসতে দেখে একটু অবাকই হয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি সত্যজিৎ বাবু, তার চাইতেও অবাক হয়েছি আমার ভুলটা ভেঙে যাওয়াতে। আপনার ভুল ভেঙে যাওয়ায়? কি ভুল? সবিতা দেবী ও আপনার মধ্যে যে একটা সম্পর্ক গড়ে উঠেছে বলে আমি অনুমান করেছিলাম,
এখন দেখছি সেটা ভুল। না, ভুল নয় মিস্টার রায়। ভুল নয়? না, সবিতা সবটা জানে। সবিতা দেবী সব জানেন? আপনার ও কল্যাণীর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে জানে। কি বলছেন আপনি সত্যজিৎ বাবু? সব জেনে শুনে সবিতা দেবী? হ্যাঁ, কারণ তার আর আমার সম্পর্কটা পূর্বের মতো অটুট আছে। আমাদের পরস্পরের মধ্যে কোনো প্রকার সন্দেহ বা গোলমাল হওয়ার অবকাশ এখনো ঘটেনি মিস্টার রায়। এক সেকেন্ড। তাহলে কানাইয়ের মার নিখোঁজ হবার আগে আপনি কি কানাইয়ের মার শোবার ঘরে গেছিলেন? আপনি সে কথা কি করে জানলেন? সে কথা পরে হবে, তার আগে আমি জানতে চাই, তাহলে এ বাড়ির মধ্যে আপনি শেষ ব্যক্তি যিনি শেষবারের মতো কানাইয়ের মাকে সে রাত্রে এ বাড়ি থেকে নিখোঁজ হবার আগে দেখেছিলেন। রাত তখন কটা হতে পারে মনে আছে কি আপনার? কানাইয়ের মার ঘর থেকে যখন আসি তখন বোধহয় রাত 1:45 হবে। তাহলে রাত 1টার পর কোনো এক সময় শি ওয়াজ রিমুভড। আপনার কি ধারণা মিস্টার রায় যে তাহলে কেউ তাকে জোর করেই? অবশ্যই, এবং আমার যতদূর অনুমান তাকে কতকটা বাধ্য করা হয়েছিল এ বাড়ি ছেড়ে চলে যাবার জন্য। কিন্তু আপনার কি অন্যরকম কিছু মনে হয় সত্যজিৎ বাবু? আমার মনে হয় যে আপনার অনুমানই বোধহয় ঠিক মিস্টার রায়। আমি গিয়ে দেখি যে কানাইয়ের মা অলরেডি যেন যাওয়ার জন্য তৈরি। ছোট মতো একটা পুটলিতে খান কয়েক কাপড় আর টুকিটাকি সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র বেঁধে এক প্রকার প্রস্তুত হয়েই আছে। কিন্তু আপনি সেটা অনুমান করলেন কি করে? আমি তো কারুর কাছে ও কথা বলিনি, এমনকি সবিতা দেবীর কাছেও বলেননি, তাই তো? বেশ করেছেন। আমি জানতে পেরেছি কি করে। ওদিন সকালে ব্যাপারটা জানাজানি হয়ে যাবার পর আপনার মুখের দিকে তাকিয়ে স্পষ্টই বুঝলাম আপনি কিছু একটা জানেন, কিন্তু তা গোপন করছেন। সেটা অবশ্য আমার কাছে একটু পরেই পরিষ্কার হয়ে গেছিল। আপনি বলছিলেন না যে এ বাড়িতে একমাত্র আপনারই নস্যি নেবার অভ্যাস আছে? সেই নস্যির কিছুটা পরের দিন সকালে আমি ঘরের মেঝেতে দেখতে পেয়েছিলাম। কিন্তু কেন আপনি কানাইয়ের মার সঙ্গে অত রাত্রে দেখা করতে গেছিলেন? কারণ আমি তাকে সন্দেহ করেছিলাম। সে এ ব্যাপারে আরো কিছু জানে এটা আমার মনে হয়েছিল। সে এ বাড়ির বহুদিনের পুরনো দাসী। আমার ধারণা হয়েছিল যে নিশ্চয়ই সে মৃত্যুঞ্জয় বাবুর জীবনের এমন কোনো রহস্যময় গোপন ব্যাপার জানে যে। ঠিক তাই, মৃত্যুঞ্জয় চৌধুরীর জীবনের কোনো জটিল গোপনীয় ঘটনা সে জানত, এবং সেই কারণেই তাকে অন্যত্র চলে যেতে হয়েছে। তবে কি নায়েব বসন্ত সেনই? না, বসন্ত সেন হত্যাকারী নন। তবে কি? মৃত্যুঞ্জয় চৌধুরীর হত্যাকারী কে সেটা হয় তিনি জানেন, না হয় হত্যার কারণটা তিনি জানেন। বলেন কি? তা সত্ত্বেও তিনি সব কথা গোপন করে গেলেন? হ্যাঁ, করেছেন। তার কারণ হয়তো আর কোনো উপায় ছিল না। তবে তাই যদি হয় তাহলে ধরা না দিয়ে নায়েব বসন্ত সেন এভাবে অজ্ঞাতে গা ঢাকা দিলেন কেন? ওই একই কারণেই হয়তো। কিন্তু এতে কি লাভ হলো? তার লাভ হোক আর নাই হোক, অন্তত আমার লাভ হয়েছে। গা ঢাকা দিয়ে তার একান্ত অনিচ্ছায় ও অজ্ঞাতেই তিনি আমাকে এই হত্যা রহস্যের তদন্তের ব্যাপারে কিছুটা সময় দিয়েছেন, যেটার প্রয়োজন আমার একান্তভাবেই হয়েছিল। কিন্তু আর একটা কথা সত্যজিৎ বাবু। হ্যাঁ, কি বলুন? আপনার ও কল্যাণী দেবীর সম্পর্কে। আজ নয় মিস্টার রায়, আমি আপনার কাছে আর একটা দিন সময় চাই। আগামীকাল কল্যাণী সম্পর্কে সব কথা আমি আপনাকে খুলে বলবো। হয়তো তার আর কোনো প্রয়োজন হবে না। ভোর হয়ে গিয়েছে। স্নিগ্ধ বায়ু কিরিটির জাগরণ ক্লান্ত চোখে একটা ঝাপটা দিয়ে গেল। তার মানে গত সন্ধ্যায় লক্ষ্মীকান্ত বাবু এখানে আসেননি। এলে ভালো হতো। সন্তোষ চৌধুরীকে থানায় নিয়ে যাবার পর সে লক্ষ্মীকান্ত বাবুকে কি এমন বলেছে যাতে সেই রাত্রেই তিনি বসন্ত সেনের সঙ্গে দেখা করতে এসেছিলেন? গতকাল সকালে অবশ্য বলেছিলেন থানায় গেলে নাকি অনেক ইন্টারেস্টিং ব্যাপার জানতে পারবো। নিশ্চয়ই সেসব সন্তোষের কাছে শোনা কোনো ঘটনা, বা হয়তো তার কাছে পাওয়া চিঠিপত্রের কোনো সংবাদ, যার জন্য লক্ষ্মীকান্ত বাবু উত্তেজিত হয়ে এখানে ছুটে এসেছিলেন।
থানায় গিয়ে একবার লক্ষ্মীকান্ত সাহার সঙ্গে দেখা করাটা প্রয়োজন। কিন্তু ভাঙা কাচের টুকরোগুলো নিয়ে সেই যে সত্যজিৎ বেরিয়ে গেল, এখনো তো ফিরল না। এক সেকেন্ড, মৃত্যুঞ্জয় চৌধুরীর ড্রয়ারের মধ্যে পাওয়া চিঠিগুলো তো সব পড়া হয়নি। চিঠির ফিতে বাঁধা বান্ডিলটা কিরিটি সুটকেসের ভেতর থেকে টেনে বের করল। বহুদিন আগেকার লেখা, কাগজগুলো সব লালচে হয়ে গিয়েছে, কালিও যেন অস্পষ্ট হয়ে গিয়েছে। প্রত্যেকটা চিঠির শুরুতে সম্বোধন রয়েছে বাবুজি বলে, এবং চিঠির শেষে নাম দস্তখত করেছে কোনো এক লক্ষণ। মোট 8খানা চিঠি। হাতের বাঁকা লেখা ও নাম দেখে বুঝতে কষ্ট হয় না প্রত্যেকটা চিঠির লেখক একই ব্যক্তি, এবং চিঠিগুলো 2-1 মাস তো বটেই, কোনো কোনো চিঠি আবার 6 মাস 1 বছরের ব্যবধানে লেখা। একটা চিঠিতে লেখা, সে মরেছে, আমিও মরব, কিন্তু মরতে পারছি না কেবল একজনের মুখ চেয়ে। আচ্ছা, ওর যা হোক একটা ব্যবস্থা না করা পর্যন্ত মরতে পারছি না। তাছাড়া চেত সিং, সেও তোমাকে নিষ্কৃতি দেবে না। কে এই চেত সিং? এটাই কি আছে? চেত সিং তোমাকে একদিন খুঁজে পাবেই, কারণ আমার স্থির ধারণা চেত সিং তোমারই খোঁজে মুল্ক ছেড়েছে। চেত সিং এর বুকের পাঁজরা তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছ। আচ্ছা, হায়, কেন সেদিন তোমায় বিশ্বাস করেছিলাম? লোভের উপযুক্ত শাস্তি আমি পেয়েছি। এটাই মনে হয় শেষ চিঠি। এইবার আমি নিশ্চিন্ত। চেত সিং আমায় জানিয়েছে সে তোমার সংবাদ পেয়েছে, কিন্তু এই দুঃখ আমার থেকে গেল। তোমার সংবাদটা শোনা পর্যন্ত আর হয়তো আমার বাঁচা হবে না। কিরিটি বাবু! কিরিটি ক্ষিপ্র হস্তে চিঠিগুলো কোনো রকমে গুছিয়ে বান্ডিলটা সুটকেসের মধ্যে ভরে ফেলল। ঘুমোচ্ছিলেন নাকি এখনো? না না, আসুন আসুন, সুপ্রভাত। কাল রাত্রে আমাদের ঘরে কেউ বোধহয় এসেছিল কিরিটি বাবু। অবাক হচ্ছেন নিশ্চয়, এবং বোধহয় বিশ্বাস করতে পারছেন না আমার কথা। দুটোর একটাও নয় কল্যাণী দেবী। কিন্তু আপনি কিসে বুঝলেন? আমারই প্রথমে ঘুম ভেঙেছে। উঠে দেখি ঘরে কতগুলো জুতোর অস্পষ্ট ছাপ। ঘুম ভেঙেছে? কতটুকু সময় তাহলে ঘুমিয়েছিলেন? মানে? আমার চাইতে সে কথাটা কি আপনি ভালো জানেন না কল্যাণী দেবী? ঘরে তো গেলেন ভোর 5টায়, ঘুমোবার সময় পেলেন কখন? কল্যাণী দেবী, মিস্টার রায়, আসুন। মিস চৌধুরী, সুপ্রভাত। কাল রাত্রে নিশ্চয়ই খুব ভালো ঘুমিয়েছেন। মানে? যাক, আপনার সৌভাগ্য বলতে হবে, গত রাত্রে আপনার কোনো ক্ষতি হয়নি। আপনি? এইমাত্র কল্যাণী দেবীর মুখেই শুনলাম আপনার ঘরের দরজা খোলা পেয়ে সেই সুযোগে কে নাকি আপনার ঘরে অনধিকার প্রবেশ করেছিলেন, এবং এও বোঝাই যাচ্ছে যিনি গতকাল রাত্রে আপনার ঘরে প্রবেশ করে থাকুন না কেন, সুযোগের অভাবে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না মিস্টার রায়, কেউ যে গত রাত্রে কোনো এক সময় আমার ঘরে প্রবেশ করেছিল সত্যি সন্দেহ নেই, কিন্তু সেটা সম্ভব কি করে? আমি আর কল্যাণী শোবার আগে আমি নিজে হাতে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ থাকলেই বা কারো খুলতে তো সেটা কষ্ট হতে পারে না। কিন্তু আমি বা কল্যাণী কেউই তো রাত্রে উঠিনি। আপনি ওঠেননি এটা ঠিকই, কিন্তু কল্যাণী দেবী? না, কলিও ওঠেনি। আমাদের দুজনের ঘুম প্রায় একই সঙ্গে ভেঙেছে। দেখুন, সে প্রশ্নের মীমাংসা পরে করলেও চলবে। আগে একবার চলুন আপনার ঘরটা একবার দেখে আসি। কল্যাণী দেবী বলছিলেন আপনার ঘরের মেঝেতে নাকি কার জুতোর অস্পষ্ট ছাপ রয়েছে। অস্পষ্ট জুতোর ছাপই বটে,
এবং সেই পূর্বের ক্রেপসোল দেওয়া জুতোরই ছাপ। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে ছাপগুলো পরীক্ষা করে দেখল, তারপর একবার ঘরের চারপাশে চোখ বুলিয়ে দেখে নিল। সবিতাকে রেখে গত রাতে কল্যাণী যখন ঘরে ছিল না, সেই সুযোগেই কেউ এসেছিল। কিন্তু কেন? মানে কি উদ্দেশ্যে? নিশ্চয়ই একেবারে বিনা উদ্দেশ্যে কেউ এ ঘরে আসেনি। কিন্তু ঠিক ওই সময় যে কল্যাণী ঘরে থাকবে না এবং দরজাটাও খোলাই থাকবে, তাও তো সে জানতো না। নাকি জানতো? পালঙ্কে সবিতার দিকের একেবারে কাজ ঘেঁষে জুতোর ছাপগুলো। ঘরের দক্ষিণ দিক ঘেঁষে দুটো বিছানা, একটা সবিতার দামি পালঙ্কের ওপর, অন্যটা হাত দুই ব্যবধানে ছোট একটা তক্তপোষের ওপরে কল্যাণীর। দুটো খাটের মধ্যবর্তী ফাঁকা জায়গার মেঝেতেই জুতোর ছাপগুলো রয়েছে। আচ্ছা, আপনাদের মধ্যে কে প্রথম ওই ছাপগুলো দেখতে পান মিস চৌধুরী? কল্যাণী, ওই আমাকে পরে দেখায়। দিদিমণি, কলকাতা থেকে উকিল বাবু এসেছে। মামা বাবু আপনাকে একবার এখনই নিচে ডেকে দিতে বললেন। জান মিস চৌধুরী, বোধহয় কলকাতা থেকে আপনার সলিসিটার অতীনলাল বোস এসেছেন। সলিসিটর মিস্টার বোস? তার আসার কথা ছিল নাকি? হ্যাঁ, আপনার বাবার উইল সংক্রান্ত ব্যাপারে নায়েব মশাই তাকে আসতে লিখেছিলেন। বাবার উইলের ব্যাপারে? হ্যাঁ, যদিও সাধারণভাবে বিচার করে দেখতে গেলে আপনি আপনার পিতার যাবতীয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তাহলেও সকলের অজ্ঞাতে যদি উইলের মধ্যে অন্য কোনো ব্যবস্থা বা এমন কোনো প্রয়োজনীয় নির্দেশ দিয়ে গিয়ে থাকেন যেটা জানা দরকার, সেদিক দিয়েও তো উইলের মধ্যে কি লেখা আছে বা না আছে সেটা আপনার জানা দরকার মিস চৌধুরী। যান, আপনি নিচে যান। আপনিও আসুন মিস্টার রায়। কিন্তু আমার সেখানে থাকাটা কি উচিত হবে মিস চৌধুরী? আমি তো আপনাদের ফ্যামিলির কেউ নই, সম্পূর্ণ তৃতীয় ব্যক্তি। তা হোক, আপনি চলুন। সত্যজিৎ বাবু কোথায়? জানি না তো, তিনি তো অনেকক্ষণ ঘর থেকে বেরিয়ে এসেছেন। তুমি দেখো তো কল্যাণী, সত্যজিৎ বাবু কোথায়? কই, সকাল থেকে সত্যজিতের সঙ্গে তো আমার দেখাও হয়নি। আচ্ছা, চলুন দেখাই যাক, নিচেই হয়তো থাকতে পারেন। নিচে বাইরের ঘরেই সত্যজিতের দেখা পাওয়া গেল। নিত্যানন্দ সান্যাল একজন সাহেবী পোশাক পরিহিত সুশ্রী গৌরবর্ণ হৃষ্টপুষ্ট মধ্যবয়সী ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। তাঁদের পাশেই দাঁড়িয়েছিল সত্যজিৎ। এই যে সবিমা, এসো এসো। ইনি অতীনলাল বোস, তোমাদের সলিসিটার। মিস্টার বোস, এই হচ্ছে সবিতা, মৃত্যুঞ্জয় চৌধুরীর একমাত্র মেয়ে। বসন্তবাবুরই জরুরি চিঠি পেয়ে আমি আসছি, কিন্তু এখানে এসে ওর মুখে বসন্তবাবু সম্পর্কে সব কথা শুনে তো... মিস্টার বোস, আপনি নায়েব কাকার সম্পর্কে কি শুনেছেন আমি জানি না, তবে আমি বলতে পারি ব্যাপারটা সম্পূর্ণ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা দারোগা লক্ষ্মীকান্তবাবুর মিসজাজমেন্ট। যাক, সে আলোচনা বর্তমানে আমাদের না করলেও চলবে। আপাতত ওই বিষয়টা নিয়ে আর আলোচনা করার আমার ইচ্ছেও নেই। আগে সম্ভবত বাবার উইল এনেছেন। হ্যাঁ, বসন্তবাবুর নির্দেশ অনুযায়ী উইলটা আমি সঙ্গে করেই এনেছি। তা সে যাই হোক, তিনি উপস্থিত যখন নেই, আপনাদের সকলের সামনে মৃত্যুঞ্জয় চৌধুরীর উইলটা পড়তে আমার আপত্তি নেই। কিন্তু উইল পড়বার আগে সবিতা দেবী, আপনাকে আমার একটা প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নের ওপরেই এখনই উইলটা পড়া আর না পড়াটা নির্ভর করছে। যে শিলমোহর করা খামটা আপনার নামে আপনার বাবার আয়রন সেফে ছিল, এটা আপনার বাবার শেষ চিঠি। এটা আপনি পড়েছেন কি? বাবার আয়রন সেফে আমার নামে শিলমোহর করা খামের মধ্যে তার শেষ চিঠি? হ্যাঁ, কেন আপনি পাননি সেই চিঠি? আমাদের উপর আপনার বাবার শেষ নির্দেশ ছিল যে একটা চিঠি তিনি তার সেফে রেখে গেলেন, আপনি খুলে না পড়া পর্যন্ত উইলটা সর্বসমক্ষে তো নয়ই, এমনকি আপনাকে পর্যন্ত যেন পড়ে শোনানো না হয়। কিন্তু বাবার আয়রন সেফ এবং যে টেবিলে বসে তিনি লেখাপড়া করতেন, এখানে আসার পর তিনি বসন্ত কাকার কাছ থেকে চাবি নিয়ে আমি সব তন্ন তন্ন করে পরীক্ষা করে দেখেছি যদি কোনো চিঠি বা ও ধরনের কোনো কাগজপত্র পাওয়া যায় যাতে বাবার মৃত্যুর ব্যাপারে কোনো হদিশ পাই, কিন্তু কিছুই তো পাইনি।
এই অবস্থায় তাহলে নায়েববাবু ফিরে না আসা পর্যন্ত বা তার কাছ থেকে ওই চিঠি সম্পর্কে সবটা না জানা পর্যন্ত তো উইলটা আমি পড়তে পারবো না সবিতা দেবী। একটা কথা মিস্টার বোস, ক্ষমা করবেন, অবশ্য এক্ষেত্রে আমি না বলে পারছি না। ধরুন যদি সে খামটার কোনো হদিশই না পাওয়া যায়, তাহলে সবিমা কি তার উইলটা সম্পর্কেও জানতে পারবে না? পারবেন, তবে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে ওই একটা সামান্য কারণে? কারণটা যে সামান্য সে কথা আপনি জানলেন কি করে মিস্টার সান্যাল? ওই চিঠির বিষয়বস্তুর সঙ্গে মৃত্যুঞ্জয় চৌধুরীর উইলেরও এমন একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে যে ওই চিঠিটা পূর্বে না পড়া থাকলে উইলের বিষয়বস্তু অন্তত সবিতা দেবী সঠিকভাবে উপলব্ধিই করতে পারবেন না। তার মানে? ক্ষমা করবেন মিস্টার স্যানল, বর্তমানে এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ যেটুকু আমি বলেছি ওইটুকুই মৃত্যুর আগে মৃত্যুঞ্জয় চৌধুরী চিঠিতে আমাদের জানিয়েছিলেন। ওই শিলমোহর করা খামের মধ্যে চিঠিতে তিনি তার মেয়েকে কি লিখেছিলেন বা না লিখেছিলেন, বিশ্বাস করুন সে সম্পর্কে আমিও কিছু জানি না। দেখো মা, তুমি মনে হয়তো দুঃখ পাবে, কিন্তু কথাটা আমি না বলেও পাচ্ছি না। জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নিইনি, চিরদিন সত্যকেই জীবনের লক্ষ্য করে এসেছি, এবং অপ্রিয় হলেও সত্য যখন মনে হচ্ছে কথাটা বলতে বাধ্য হচ্ছি। আমারও এখন স্থির বিশ্বাস হচ্ছে কাজ বসন্ত ভায়ারি। মামা বাবু, না 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 না, স্থিরভাবে বিবেচনা করে দেখো, সে ছাড়া আর কারো পক্ষেই। মারে, চুলে পাক ধরেছে, বয়সও আমার অনেক হলো, এই বয়সে দেখলামও অনেক। অবশ্য বসন্ত ভায়াও আমার বহুদিনের পরিচিত। এ কাজ সে করেনি প্রমাণ হলে আমার চাইতে এ জগতে আর কেউ বেশি খুশি হবে না হয়তো। তবু চক্ষু লজ্জার খাতিরে অপ্রিয় কষ্টকর বলে সত্যকে যদি আমরা অস্বীকার করি, তার চাইতে দুঃখ আর গ্লানি নেই মা। তাই বলছিলাম, আমার মনে হয় এ কাজ তারই। ভেবে দেখো মা, তোমার বাবার আকস্মিক অপঘাতে মৃত্যুর পর একমাত্র এ বাড়িতে সেই তো একটা দিন ছিল, এবং তার হাতেই চাবি ছিল। বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখতে গেলেও স্বভাবতই কি মনে হবে না যে খাম সরানোটা তার পক্ষেই যতটা সহজ ও সুবিধা ছিল, তেমন আর কারো পক্ষেই সুবিধা ছিল না। শুধু তাই নয় মা, আরও একটা কথা আমাদের এক্ষেত্রে ভাবতে হবে। মিস্টার বোস যখন বলছেন মৃত্যুঞ্জয়ের মৃত্যুর মাত্র কয়েকদিন আগেই ওকে এই খামের সংবাদ দিয়ে একটা জরুরি পত্র দিয়েছিলেন, তখন নিশ্চয়ই তার আয়রন সেফে খামটা ছিল, এবং ছিলই যখন, তখন সেটা গেল কোথায়? তার ভেতর থেকে পাখা মেলে তো আর উধাও হয়ে যেতে পারে না। মিস্টার স্যানল ঠিকই বলেছেন সবিতা দেবী, কথাটা ভেবে দেখার মতো। ভাবতে আর হবে না মিস্টার বোস, এই সেই শয়তানের কাজ। এখন সময় বুঝে ধরা পড়ার ভয়ে কৌশলে গা ঢাকা দিয়েছে। আপনি? আপনাকে তো চিনতে পারছি না। আমার নাম সন্তোষ চৌধুরী, সবিতার জারতুতো ভাই। দিন তিনেক হলো আমি এডেন থেকে এসেছি। আপনি সন্তোষ চৌধুরী এডেন থেকে এসেছেন? হ্যাঁ। অদ্ভুত যোগাযোগ তো। কি বললেন মিস্টার বোস? না, কিছু না। তাহলে উইলটা পড়বার কি হবে মিস্টার বোস? উইল? বসন্তবাবুর জন্য আরো 2 দিন আমি এখানে অপেক্ষা করব। পরশু সকালে সকলকে উইল পড়ে শোনানো হবে। তুমি কি বলো সবিমা? ক্ষতি নেই, তাই হবে। আপনি কি বলেন মিস্টার রায়? মাঝে তো কালকের দিনটা, তাই হবে না হয়। তাহলে মিস্টার বোসের থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দাও মা। ধকলে উনি ক্লান্ত, চায়ের ব্যবস্থাও করো। প্রভু হে দয়াময়। মা কলি, আমার উপাসনার আয়োজন করে দেবে চলো মা, বহুক্ষণ সময় পেরিয়ে গেছে। চাকর ব্যাটারি বা সব গেল কোথায়? ভদ্রলোককে যে 1 কাপ চা দিতে হয় সেই হুঁশও নেই ব্যাটাদের। হ্যাঁ, এই বনমালী। এরপর সত্যজিৎ ইঙ্গিতে সবিতাকে ডেকে নিয়ে কক্ষ ত্যাগ করল। ঘরের মধ্যে এখন 2 জন, কিরিটি ও সলিসিটার অতীনলাল। কে বাবু? বলুন সলিসিটার মশাই। ব্যাপারটা যেন একটু ঘোরালোই মনে হচ্ছে।
একটু নয়, বেশ ঘোরালো মিস্টার বোস। উইলটা পড়া সম্পর্কে কি করা যায় বলো তো? আচ্ছা, উইলের বিষয়বস্তু আপনার জানা আছে তো? না, মৃত্যুঞ্জয় চৌধুরীর এটা নতুন উইল। মাস দেড়েক আগে পূর্বের উইলটা বদলে তিনি এই নতুন উইলটা করেছিলেন। এই উইলটা যখন লেখা হয় আমি উপস্থিত ছিলাম না, একটা মামলায় আমাকে দিল্লি যেতে হয়েছিল। আমার সিনিয়র পার্টনার উইলটা করে দেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ায় আমাকে উইলটা নিয়ে আসতে হয়েছে। আচ্ছা, একটু আগে যে বলছিলেন মৃত্যুঞ্জয়বাবু নিহত হবার হপ্তাখানেক আগে যে জরুরি চিঠিটা লিখেছিলেন, সেই চিঠিটা কি সঙ্গে এনেছেন আপনি? হ্যাঁ, চিঠিটা দেখতে পারি কি? এই যে। চিঠিটা বোসের সিনিয়র পার্টনারকেই লেখা এবং তারিখ দেখেই বোঝা যায় নিহত হবার ঠিক 9 দিন আগে মৃত্যুঞ্জয় চৌধুরী চিঠিটা লিখেছিলেন। চিঠিটা অবশ্য সংক্ষিপ্ত, তাতে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে তিনি একটা শিলমোহর করা চিঠি তার মেয়ের নামে খামের মধ্যে রেখে গেলেন। সেই চিঠিটা তার মেয়ে না পড়ার আগে যেন কোনো মতেই তাকে উইল পড়ে শোনানো না হয়। চিঠিটা পড়ে কিরিটি সেটা অতীনলালের হাতে আবার ফেরত দেয়। মৃত্যুঞ্জয় চৌধুরী এই লিখিত চিঠি ও খামের মধ্যে শিলমোহর করে যে গোপন চিঠি লিখে গেছেন, তার সঙ্গে মাত্র মাস দেড়েক আগে আবার নতুন করে উইল করার ব্যাপারে পূর্বের উইল বদল করেন। তাতে মনে হচ্ছে গত মাস দুয়ের মধ্যে এমন কোনো ঘটনা নিশ্চয়ই ঘটেছিল যা মৃত্যুঞ্জয় চৌধুরীকে যথেষ্ট বিচলিত করেছিল, যে কারণে তাকে উইল পর্যন্ত বদলাতে হয়েছিল। আচ্ছা, পূর্বের উইলে মৃত্যুঞ্জয় চৌধুরী কিভাবে তার সম্পত্তির ব্যবস্থা নির্দেশ দিয়েছিলেন না আপনার মনে আছে মিস্টার বোস? আছে, তবে ডিটেলসে নেই। তবু বলুন না, একবার শুনি। 2 ভাগে সম্পত্তি ভাগ করা হয়েছিল। এক অংশ তার মেয়ে সবিতা দেবী পাবেন, বাকি অর্ধেকের অর্ধাংশ যদি তার জ্যাঠতুতো ভাই রামশঙ্কর চৌধুরীর ছেলে সন্তোষ চৌধুরী ফিরে আসেন তো তিনি পাবেন, এবং অবশিষ্ট পাবেন সৌদামিনী দেবী বা তস্যপুত্র ধনঞ্জয়। সৌদামিনী ও তস্যপুত্র ধনঞ্জয় এরা কে? তা ঠিক বলতে পারি না। পূর্বের উইলে ওদের সম্পর্কে তার কোনো নির্দেশ বা পরিচিতি তো ছিল না। আপনাকে বা আপনার সিনিয়র পার্টনারকেও ওদের পরিচয় দেননি? আমি বা আমার পার্টনার কেউই জানি না, তবে মিস্টার চৌধুরী বলেছিলেন যে সময় মতো তিনি সব ব্যবস্থাই করে যাবেন। আচ্ছা মিস্টার বোস, বলতে পারেন যে মৃত্যুঞ্জয় চৌধুরী যে তার আগের উইল বদল করে আবার নতুন উইল তৈরি করেছিলেন, এই সংবাদটা বসন্তবাবু জানতেন? মনে হয় জানতেন, কারণ প্রথমবারের উইলে বসন্তবাবু একজন সাক্ষী ছিলেন। কিন্তু আমার সিনিয়রের মুখে শুনেছি দ্বিতীয়বারের উইলে বসন্তবাবু সাক্ষী হিসেবে নাম সই করেননি। তবে মৃত্যুঞ্জয়বাবু পরে এক সময় যদি বসন্তবাবুকে বলে থাকেন সেটা অবশ্য বলতে পারবো না। দ্বিতীয়বারের ওই নতুন উইল সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই তাহলে? না, ও সম্পর্কে কোনো কথা আপনার সিনিয়রও কোনো দিন আপনাকে বলেননি? না, সামান্য আলোচনাও না। আসতে পারি মিস্টার রায়? আসুন আসুন। দুপুরে আসতে বলেছিলেন, তাই এলাম। বিশ্রামের ব্যাঘাত ঘটেনি তো? না না, সবাই বিশ্রাম নিচ্ছে, এটাই তো আলোচনা করবার জন্য উপযুক্ত সময়। বলুন তাহলে। আপনি আমার ওপর এখনো বিশ্বাস রেখেছেন, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ মিস চৌধুরী। আর একটু উপকার চাই। আজ রাত্রে আপনি যে ঘরে ঘুমোন, সেই ঘরে সেই বিছানায় আপনার শোয়া চলবে না। কেন? দেখুন, ও সম্পর্কে এখন কোনো প্রশ্নই আপনি আমাকে অনুগ্রহ করে করবেন না মিস চৌধুরী। ঠিক সময় সবটাই জানতে পারবেন। কিন্তু শুধু এইটুকু বলতে পারি, আমি যে ব্যবস্থা করছি সবকিছু বিবেচনা করেই আমাকে করতে হচ্ছে, এবং এর চাইতে বেশি কিছু খুলে বলা বর্তমানে আমার পক্ষে সম্ভব নয় মিস চৌধুরী। বেশ, তাই হবে। কিন্তু রাত্রি কোন ঘরে শোব? আপনার বাবার ঘরে। আর এই কথাটা কেউ যেন জানতে না পারে, এমনকি কল্যাণী দেবী বা সত্যজিৎ বাবুও না। কিন্তু বুঝতে পারছি না মিস্টার রায়, একই বাড়িতে ওদের সকলের সঙ্গে থেকে
সকলের অজ্ঞাতে অন্য ঘরে শোয়া আমার পক্ষে কেমন করে সম্ভব? দেখুন, কোনো কৌশলে বুদ্ধি খাটিয়ে আপনি সামান্য কাজটা করতে পারবেন না মিস চৌধুরী? আমার কথা শুনুন, রোজ যেমন আপনি নিজের ঘরে শুতে যাবেন, তারপর রাত্রে কোনো এক সময় ঘরের আলো নিভিয়ে দিয়ে ছাদের দরজা খুলে ছাদ দিয়েই পাশে আপনার বাবার ঘরে গিয়ে শোবেন। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই? হ্যাঁ। ও হ্যাঁ, আরেকটা কথা, সৌদামিনী ও তার পুত্র ধনঞ্জয়, এদের আপনি চেনেন? কই, ও নাম দুটো কখনো শুনেছি বলেও তো আমার মনে পড়ছে না। মনে করে দেখুন তো, আপনার কোনো দূর সম্পর্কীয় আত্মীয় বা না, ও নাম দুটো জীবনে কখনো শুনিনি। কখনো আপনার বাবার কাছে কোনো আলোচনার মধ্যে? না ভালো করে আর একবার ভেবে দেখুন মিস চৌধুরী। না না, কখনো ও দুটো নাম কারো মুখেই শুনিনি। কানাইয়ের মার মুখেও নয়? না, কিন্তু কেন বলুন তো? ওই দুটো নামের পরিচয় জানা আমার একান্ত আবশ্যক মিস চৌধুরী। আচ্ছা, এবারে আপনি যেতে পারেন। ও হ্যাঁ, ভালো কথা, 2 দিন অন্তত আপনি বাড়ি থেকে কোথাও বেরোবেন না, এটিও আমার একটি বিশেষ অনুরোধ। বেশ। এখন একবার থানায় যেতে হবে, লক্ষ্মীকান্ত বাবুর সঙ্গে কথা আছে। কিরিটি থানায় গিয়ে যখন পৌঁছল, বেলা তখন প্রায় 3টে। লক্ষ্মীকান্ত দারোগা বাইরের অফিস ঘরেই ছিলেন। আসুন কিরিটিবাবু, বসুন। বসন্তবাবুর কোনো খোঁজ পেলেন মিস্টার সাহা? না, তবে কলকাতায় ঘটনার বিবরণী ও বসন্ত সেনের ফুল ডেসক্রিপশন দিয়ে স্পেশাল ব্রাঞ্চে একটা জরুরি তার করে দিয়েছি। যে কোনো মুহূর্তেই কোনো খবর আশা করছি। দেখুন, আমার মনে হয় 2-4 দিনের মধ্যে হয়তো বসন্তবাবু নিজেই এসে ধরা দেবেন। আপনি তাই মনে করেন? আপনি তাহলে ওইসব চরিত্রের লোকেদের জানেন না। দে আর ডেঞ্জারাস। প্রথম থেকে ব্যাপারটাকে আমি লঘুভাবে নিয়েছিলাম, ভাবতেও পারিনি ভিতরে এতটা জটিলতা আছে। আফসোস হয় আমার, প্রথমেই ওই লোকটাকে সন্দেহ করিনি কেন। প্রথমেই ওকে গ্রেপ্তার করলে এতদিনে হয়তো সবটা সুরাহা হয়ে যেত। ভাববেন না, সে পালিয়ে যাবে কোথায়, ধরা সে পড়বেই। সে আমিও জানি, তবে আপনি পরশু বলছিলেন যে সন্তোষ চৌধুরীর কাছে অনেক কিছুই নাকি জানতে পেরেছেন। হ্যাঁ, সন্তোষ চৌধুরী রামশঙ্করকে লেখা মৃত্যুঞ্জয় চৌধুরী 2খানা চিঠি দেখালো। সেই চিঠি দুটোতে কি লেখা ছিল আপনার মনে আছে মিস্টার সাহা? এই সংসারে নানান কথা। আচ্ছা, সেই চিঠির মধ্যে টাকা বা সম্পত্তির কোনো কথা ছিল কি? না, সে ধরনের কোনো কথাই ছিল বলে তো মনে করতে পারছি না। আচ্ছা, কানাইয়ের মার কোনো সংবাদ পেলেন? না, চারদিকে লোক তো পাঠিয়েছিলাম, কেউই কোনো সংবাদ আনতে পারেনি। আপনার লোকদের বিলের চৌহদ্দিটা একবার ভালো করে খুঁজে দেখতে বলবেন তো। কেন বলুন তো? দেখুন না খোঁজ করে, কানাইয়ের মার সন্ধান না পেলেও আর কারো সংবাদও তো পেতে পারেন। বেশ, তো এখনই লোক পাঠাচ্ছি। কিন্তু আপনার অনুসন্ধান কতদূর এগোলো? প্রায় শেষের পথে। এবারে আমাদের সন্তর্পণে এগোতে হবে। মরিয়া হয়ে হত্যাকারী এবারে তার শেষ অ্যাটেম্পট নেবেই, এবং সেই চরম মুহূর্তে আমরা তাকে হাতে নাতে ধরব। আপনি প্রস্তুত থাকবেন, বিশেষ করে এই কথাগুলো বলার জন্যই আমার এখানে আসা। আশ্চর্য, ধন্যবাদ। আমি প্রস্তুত থাকব। প্রায় সন্ধ্যা নাগাদ কিরিটি আবার প্রমোদ ভবনে ফিরে এলো। একসময় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে অন্ধকার রাত ঘনিয়ে এলো। কিরিটি সত্যজিৎকে নিয়ে প্রস্তুতি ছিল। চকিতে উঠে দাঁড়ালো। ঘরের আলোটা আগেই নিভিয়ে রাখা হয়েছে। পা টিপে টিপে কিরিটি দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা ঈষৎ ফাঁক করে মৃদু আলোকিত বারান্দায় দৃষ্টিপাত করল সে। কালো পোশাকে আবৃত সেই দীর্ঘ মূর্তি, মুখে একটা কালো রুমাল বাঁধা, পা টিপে টিপে এগিয়ে চলেছে মৃত্যুঞ্জয় চৌধুরীর ঘরের দিকেই। কিরিটি আর এক মুহূর্ত বিলম্ব করল না,
দ্রুত পদে ছাদের দরজা দিয়ে বেরিয়ে ছাদ দিয়েই সবিতার শয়নকক্ষে গিয়ে প্রবেশ করল সে। সবিতার ঘর ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ঘরের মধ্যবর্তী দরজাটা খুলে জোরালো টর্চের আলো ফেলল। আগন্তুক তখন সবে বিছানায় ঘুমন্ত সবিতার উপর 2 হাত প্রসারিত করে ঝুঁকেছে। হাত তোলো বন্ধু, তোমার খেলা শেষ। আগন্তুক চকিতে সোজা হয়ে এক লাফে দক্ষিণ দিকে সরে গেল এবং বিদ্যুৎ গতিতে যেন পর মুহূর্তেই এক লাফে ছাদের দরজা দিয়ে বাইরে অদৃশ্য হল। কিরিটি ও সত্যজিৎ লাফ দিয়ে তাকে অনুসরণ করে ছাদের দরজার দিকে ছুটে যায়। ছাদে এসে কিরিটি দেখল মূর্তি ছাদের প্রাচীরের ওপরে উঠে দাঁড়িয়েছে এবং চোখের পলকে নিচে লাফিয়ে পড়ল। দুজনেই ছুটে প্রাচীরের কাছে এসে ঝুঁকে দেখল আবছা মূর্তিটা তখন নন্দনকাননের পথ ধরে ছুটছে। কিরিটি ও সত্যজিৎ কাল বিলম্ব না করে পরপর দুজনেই নিচে ঝাঁপিয়ে পড়ল। আশ্চর্য, তাদের পায়ে এতটুকু লাগলো না। যেখানে তারা লাফিয়ে পড়েছে সেখানকার মাটিটা ঝরঝরে নরম ধুলোর মতো। নন্দনকাননের দিকে ওরাও ধাওয়া হলো, আগে আগে কিরিটি, পশ্চাতে সত্যজিৎ। এই জলে কেউ ঝাঁপিয়ে পড়লো মনে হলো না? হ্যাঁ, কিন্তু চুপ, আস্তে, যে দেখুন, ওই যে। সত্যি? ওরা দেখল সাঁতরে কেউ একটা কালো সর্পিল রেখার মতো প্রমোদ ভবনের প্রাচীরের দিকে এগিয়ে চলেছে। ওদিকে যাচ্ছে মানে নিশ্চয়ই ওদিকে কোনো গুপ্ত দ্বারপথ আছে। তার অনুমান মিথ্যে নয়। দেখা গেল অন্ধকারেই ছায়ার মতো কে একজন প্রাচীর ঘেঁষে জল থেকে উঠে দাঁড়িয়েছে। পর মুহূর্তেই সে প্রাচীরের মধ্যে অদৃশ্য হয়ে গেল। নাও কুইক! কয়েক মিনিটের মধ্যে দুজনে সাঁতরে প্রাচীরের সামনে এসে পৌঁছল। এখানে জলের গভীরতা বোঝার জন্য নিচে পা দিতেই জলের নিচে মাটি পেল। জল 1 কোমরও নয়। সামনেই একটা ছোট দরজার কপাটটা এখনো খোলা। ভেজা অবস্থাতেই আগে কিরিটি ও পেছনে সত্যজিৎ সেই ছোট দ্বারপথ দিয়ে নিচু হয়ে কিছুটা হামাগুড়ি দেবার মতো করি ভেতরে প্রবেশ করতেই দেখলে সামনে একটা সরু অপ্রশস্ত অন্ধকার গলিপথ। কোথায় গেছে এই গলিপথ? প্রমোদ ভবনের কোনো অংশের সঙ্গে নিশ্চিত যোগাযোগ আছে। সত্যজিৎ বাবু, সতর্ক হন। একটা কটু অ্যামোনিয়ার তীব্র গন্ধ যেন নাকে আসছে। তবে কি এটা আস্তাবলে গিয়ে উঠেছে? কয়েক পা এগোতেই দুজনে প্রমোদ ভবনের আস্তাবলের মধ্যে প্রবেশ করল। সামনেই পেছন ফিরে দাঁড়িয়ে সেই মূর্তি। এক কোণে একটা আলো জ্বলছে। মূর্তি তার গা থেকে ভিজে জামা কাপড়গুলো খুলতে ব্যস্ত। চোখের ইশারায় কিরিটি সত্যজিৎকে বাঁদিক দিয়ে এগিয়ে যাবার নির্দেশ দিয়ে নিজে ডান দিক থেকে এগিয়ে যায়। হঠাৎ অসতর্ক সত্যজিতের পায়ের শব্দে চকিতে মূর্তি ঘুরে দাঁড়ায়। গায়ের জামাটা খুলেছে মাত্র, মুখের রুমালটা এখনো খোলা হয়নি। আকস্মিক পরিস্থিতিটা কিরিটি মুহূর্তে উপলব্ধি করে নেয় এবং আক্রমণের জন্য প্রস্তুত হবার পূর্বেই লোকটা চকিতে পা বাড়িয়ে তার পায়ের নাগালের মধ্যেই আলোটায় প্রচণ্ড একটা লাথি মারে। মুহূর্তে ঘরটা নিশ্ছিদ্র অন্ধকারে ঢেকে যায়। কিরিটি মুহূর্তের জন্য বিহ্বল হলেও পরক্ষণেই অন্ধকারে আন্দাজ করে সামনের দিকে লাফিয়ে পড়ে। অক্ষ ব্যর্থ হয় না, লোকটাকে জাপটে ধরে সে। সত্যজিৎ বাবু, টর্চটা জ্বালান। কিরিটির বুঝতে বিলম্ব হয় না, যাকে সে আক্রমণ করেছে তার গায়ে প্রচুর শক্তি। যতই মাটিতে চেপে তার বুকের উপর উঠে বসার চেষ্টা করছে, কিছুতেই সুবিধা করতে পারছে না। সহসা সত্যজিতের নজরে পড়ে ঘরের মেঝেতে একটা মোটা কাঠের টুকরো পড়ে রয়েছে। এগিয়ে গিয়ে কাঠটা তুলে নিয়ে সত্যজিৎ লোকটার মাথায় একটা সজোরে আঘাত করে। মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়েছে। তাড়াতাড়ি করুন, ওই দড়িটা নিয়ে আসুন। সংজ্ঞাহীন লোকটার হাত বেঁধে তাকে বন্দি করতে ওদের বেশি বেগ পেতে হলো না। কে ওই লোকটা? রহস্যের মেঘনাথ, মৃত্যুঞ্জয় চৌধুরীর হত্যাকারী। সত্যজিৎ এগিয়ে গিয়ে মুখের কালো রুমালটা খুলে নিল। এ কি? এ যে সহিস লাচমান।
হ্যাঁ, লক্ষ্মণই বটে, তবে আসলে ও লক্ষ্মণ নামে ছদ্মবেশী। ছদ্মবেশী? কিন্তু লোকটাকে তো বড় অকর্মণ্য বলে মনে হতো। সেও তো ওর অভিনয়। দেখতেই তো পেলেন ওর শক্তির বহর। কিন্তু এখানে আর নয়, চলুন বাইরে যাওয়া যাক। বাগানে দলবল নিয়ে লক্ষ্মীকান্ত বাবু অপেক্ষা করছেন। এই নাটকের শেষ দৃশ্য এখনো বাকি। কিরিটি বাবু, মিস্টার সাহা, কি ব্যাপার? চুপ, আস্তে। কানাইয়ের মা। কানাইয়ের মা এসেছে তাহলে? কিন্তু কোথায়? সন্তোষ চৌধুরীর ঘরে ঢুকেছে। চলুন গিয়ে দেখি। দরজার ফাঁক দিয়ে ওরা দেখল ঘরের মধ্যে আলো জ্বলছে। তুই আবার ফিরে এলি কেন? তুই বলেছিলি আসবি, আসিসনি বলে। চল, এবার তোকে সঙ্গে করে নিয়ে তবেই আমি যাব। আমার যাবার সময় এখনো হয়নি, তুই যা। না, তোকে না নিয়ে যাব না। যা বলছি হারামজাদি, এখনই ফিরে যা, নইলে নইলে তোকে খুন করব। তাই কর, তাই কর, তবু সবুর অমঙ্গল আমি করতে দেব না। রাক্ষসী, শয়তানি, সবু তোর কে যে তার জন্যই তুই হেদিয়ে মরছিস? তোর সঙ্গে আমি তর্ক করতে চাই না। তুই যাবি কি না বল? না, তুই যা। তুই তাহলে যাবি না? না। তবে তবে আমি এখনই চেঁচিয়ে সকলকে ডেকে তোর আসল পরিচয় দিয়ে দেব। খুন খুন করে ফেলবো তোকে, রাক্ষসী। ছাড়। সন্তোষ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি ব্যাপার? কি ব্যাপার দারোগা সাহেব? এই যে সান্যাল মশাই, আসুন আসুন, ঠিক সময় আপনি এসেছেন। এ কি, সেই কানাইয়ের মা না? হ্যাঁ, হ্যাঁ, আমি ফিরে আসতেই হলো আমাকে। হঠাৎ তুই কাউকে না বলে চলেই বা গেলি কেন? আবার ফিরেই বা এলি কেন? এদিকে তোর জন্য সকলে আমরা ভেবে অস্থির। আর কেন? এবার থামো দাদা। মাথার ওপরে ভগবান আছেন, এত পাপ তিনি সহ্য করবেন না। আহা কানাইয়ের মা, আমাদের বাড়ির অনেক দিনের চাকরানি তুই, বাল বিধবা। হেম তোকে বড় স্নেহ করত। হেমের সঙ্গে তুইও আমাকে দাদা বলে ডাকতিস। দাসী হলেও তোকে আমি চিরদিন ছোট বোনের মতোই দেখেছি। বুঝতে পারছি কোনো কারণে তুই মনে বড় ব্যথা পেয়েছিস, তাই বোধহয় মাথারও ঠিক নেই। চল পাশের ঘরে চল, বুঝতে পারছি তোর বিশ্রামের প্রয়োজন। দাঁড়ান সান্যাল মশাই, ঘর ছেড়ে যাবেন না। মাথা আমার ঠিকই আছে দাদা, দেখছি গোলযোগ ঘটেছে আপনারই। নইলে মায়ের পেটের বোনকে চিনতে পাচ্ছেন না? তবে রে হারামজাদি, তোকে খুনই করে ফেলবো হারামজাদি। ছাড়ুন, ছাড়ুন সান্যাল মশাই, ছাড়ুন। কানাইয়ের মা প্রায় অজ্ঞান হয়ে পড়েই যাচ্ছিল। সত্যজিৎ তাড়াতাড়ি গিয়ে তাকে ধরে একটা চেয়ারে বসিয়ে দিল। কিরিটির ঘুষি খেয়ে সান্যাল মশাইও কিছুটা ধাতস্থ। নায়েব বসন্ত সেন? হ্যাঁ আমি। কিন্তু এসব কি ব্যাপার লক্ষ্মীকান্ত? আসুন আসুন নায়েব মশাই, আজকের ঘটনার আপনিই তো একমাত্র হারানো সূত্র। ছাড়ুন, ছাড়ুন আমাকে। সুবোধ বালকের মতো এবারে বসন্ত সান্যাল মশাই, আপনার খেলা এবার শেষ হয়েছে। রাত শেষ হয়েছে। ভোরের প্রথম আলো পূর্বাকাশ রাঙিয়ে তুলেছে। বৈঠকখানার ঘরের মধ্যে সকলে বসে। কিরিটি, সত্যজিৎ, নিত্যানন্দ সান্যাল, সন্তোষ চৌধুরী, বসন্ত সেন, কল্যাণী, সবিতা, কানাইয়ের মা, লক্ষ্মীকান্ত সাহা ও সলিসিটার অতীনলাল। কানাইয়ের মায়ের অবস্থা এখন অনেকটা উন্নত। বলুন আপনি, সৌদামিনী থেকে কানাইয়ের মা হয়ে এই নাটকের প্রারম্ভ থেকে উপসংহার পর্যন্ত সবটা শুনতে চাই।
এই হতভাগিনী কলঙ্কিনী সৌদামিনীর কথা আর নতুন করে কি শুনবেন কিরিটি বাবু? বাংলাদেশের ঘরে ঘরে এমন কত ইতিহাসই তো আছে, কিন্তু কজন আর তার খোঁজ রাখে? তিল তিল করে কত হতভাগিনীর জীবন প্রদীপ যে নিভে যায়। 13 বছর বয়সে আমার বিয়ে হলো। স্বামী কেমন চিনলামই না। খেলা ঘরের মতো স্বামীর ঘরও ভেঙে গুঁড়িয়ে গেল। হাতের নোয়া সিঁথির সিঁদুর মুছে 1 বছরের মধ্যেই পোড়া কপাল নিয়ে ফিরে এলাম বাপের ঘরে। হেম আমার থেকে 3 বছরের ছোট হলেও আমার খেলার সাথী ছিল। সেই ছিল আমার সঙ্গী। ফিরে এসে আবার হেমের সঙ্গেই খেলা ঘর পাতলাম। 3টে বছর কেটে গেল। হঠাৎ একদিন নিজের দিকে তাকিয়ে শিউরে উঠলাম। দেহের ধুকুল ভেঙে কখন জোয়ার নেমেছে টেরও পাইনি। যৌবনের রঙিন দেহকে যেন কোনো মতেই আর লজ্জার হাত থেকে বাঁচাতে পারছি না। এমন সময় হেমের বিয়ে হলো। হেমের স্বামী মৃত্যুঞ্জয় বিয়ের পর 1টা বছর ঘন ঘন আমাদের ওখানে যেত। প্রথম মৃত্যুঞ্জয়কে আমি এড়িয়েই চলতাম। সেই মৃত্যুঞ্জয় যাকে দেখলে আমার এত ভয়, যার চোখের দিকে তাকাতে বুক কেঁপে ওঠে। নিজেকে যেন আর কোনো মতেই ধরে রাখতে পারি না। আমার দেবতা, আমার সব। কিন্তু হঠাৎ একদিন সন্ধেবেলা ছাদের ওপরে একাকী দাঁড়িয়ে আছি। কে? ভয় পেলে নাকি সৌদামিনী? কই না তো। আচ্ছা, তুমি আমাকে এরকম এড়িয়ে চলো কেন মিনি? হ্যাঁ, আমি বাঘ না ভাল্লুক? কেন তুমি আমায় এত ভয় করো বলো তো? কই না তো, ভয় করি কে বললো? চাও চাও তো দেখি একবার আমার চোখের দিকে। কই চাও? না না, ছি, ছাড়ো। কেউ এসে যাবে এক্ষুনি। লক্ষ্মীটি, ছাড়ো। এত ভয় তোমার সৌদামিনী? এ আমার ভয় নয়, আমি কেমন বিবশ হয়ে যাই। সৌদামিনী, সে যৌবনের তৃষ্ণা আর বাঁধ মারল না। তারপর থেকে দিনকে দিন যেন বেড়েই চলল। শেষ পর্যন্ত যেদিন হুঁশ ফিরল, সারা দেহ ছাপিয়ে অনাকাঙ্ক্ষিত মাতৃত্ব এসে উপস্থিত হয়েছে। আমি ভয়ে পালিয়ে গেলাম। কাশীর এক সেবাশ্রমে ঠাঁই নিলাম। ধনঞ্জয় সেখানেই জন্ম নিল। যেদিন সেবাশ্রম থেকে 2 মাসের ছেলে বুকে করে ফিরে এলাম, দাদা তখন ঠাঁই দিলেন না। বললেন, কলঙ্কিনী, লজ্জা করে না তোর? দূর হ। আমি তাহলে কি করব এখন? কোথায় যাব দাদা? আর কোনো উপায় না পেয়ে কাশীতেই ফিরে গিয়ে মৃত্যুঞ্জয়কে পত্র দিলাম। মৃত্যুঞ্জয় পত্র পেয়ে কাশীতে এলো। এখানে এভাবে তোমার সন্তানকে তুমি মানুষ করতে পারবে না মিনি। তার চাইতে ওকে কোনো অনাথ আশ্রমে দাও। আমি সব ব্যয়ভার গ্রহণ করব, আর তুমি আমার সঙ্গে ওখানেই চলো। কি জানি কেন আমি তাতেই রাজি হয়ে গেলাম। ধনঞ্জয়কে এক আশ্রমে রেখে এখানে এসে উঠলাম। কিন্তু পরিচয় হলো দাসী কানাইয়ের মা বলে। হেমপ্রভার ব্যাপারটা ভালো লাগলো না। মুখে সে কিছু বলল না বটে, কিন্তু স্বামীর ব্যবহারে দুঃখ পেল। আমার মাতৃত্বের খবর না পেলেও আমার সম্পর্কে মৃত্যুঞ্জয়ের দুর্বলতার কথাটা তার অজানা ছিল না।
কিন্তু কিন্তু ক্রমে আমাকে হেমপ্রভার সহ্য হয়ে গেছিল। যখন সে দেখলো সৌদামিনী মরে সত্যি দাসী কানাইয়ের মা হয়ে দিন কাটাচ্ছি, হেমপ্রভার গর্ভে ওই সময়ই সবিতা এলো। আর তারপর থেকেই হেমপ্রভা মৃত্যুঞ্জয়ের ব্যবহারে একটা পরিবর্তন লক্ষ্য করতে লাগলো। সব সময় গম্ভীর চিন্তামগ্ন। আরও দেখলো প্রতি মাসে মৃত্যুঞ্জয় ওই নিত্যানন্দদাকে একটা মোটা অঙ্কের টাকা ইনশিওর করে পাঠায়। একদিন প্রশ্ন না করে আর পারে না, কিন্তু স্বামীর কাছে কোনো জবাবই পায় না। একদিন আমি এসব জানতে পারি। এ বাড়িতে এসে স্বামী স্ত্রীর কোনো ব্যাপারেই আমি আর থাকতাম না, কিন্তু হেমের মুখের দিকে চেয়ে দীর্ঘ 8 মাস পরে একদিন রাতে মৃত্যুঞ্জয়ের ঘরে গেলাম। সৌদামিনী, তাহলে তুমি আজও বেঁচে আছো? সৌদামিনী তো অনেকদিন আগেই মরে গেছে চৌধুরী মশাই। এ কানাইয়ের মা সৌদামিনীর পাপের প্রায়শ্চিত্ত করছে। কিন্তু সে কথা থাক, আমি একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করতে এসেছিলাম চৌধুরী মশাই। বলো। প্রতি মাসে আপনি লুধিয়ানায় দাদাকে টাকা পাঠান, এ কথা কি সত্যি? হ্যাঁ, সত্য। কিন্তু কিন্তু তুমি কি তা আদৌ শুনতে চাও? হ্যাঁ, বলুন। হেমও আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে, বলতে পারি। সে এক লজ্জার অতীত। হেমকে বিয়ে করার মাস আষ্টেক আগে একবার দেশ ভ্রমণে ঘুরতে ঘুরতে উজ্জয়িনীতে গিয়েছিলাম। সেইখানে এক চৌহান রাজপুতের মেয়ে কাঞ্চনমালার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করি। চৌধুরী মশাই, ভাবছো আমি মহাপাষণ্ড, তাই না? আমার পাপের প্রায়শ্চিত্ত শুরু হয়েছে, মুক্তি পাইনি। কিন্তু যা শুনতে চাইছিলে তাই শোনো। বিয়ের পর তখন প্রায় মাস 3 কেটে গিয়েছে। ভাবছি বাবাকে সব লিখে জানাবো এবং বউকে নিয়ে দেশে আসব। এমন সময় কাঞ্চনের এক রাজপুত যুবক বন্ধু ছিল, চিত সিং। তারই সঙ্গে একদিন রাত্রে বাগানে কাঞ্চনকে দেখে হিংসায় আমার বুক চলে গেল। ওদের উপর নজর রাখতে শুরু করলাম। বুঝলাম কাঞ্চন চিত সিংকে ভালোবাসে। মাঝখানে আমি এসে না পড়লে ওদের হয়তো এতদিনে বিয়েও হয়ে যেত। হিংসায় ক্রোধে অন্ধ হয়ে গেলাম। কাঞ্চনকে ফেলে এক রাত্রে চুপি চুপি পালিয়ে এলাম আমি। ওরা আমার ঠিকানা জানতো না। পরে ফিরে এসে মাস 8 পরে হেমকে বিয়ে করি। ওদের আর খোঁজ নিইনি কখনো। মাস 5 আগে তোমার দাদা নিত্যানন্দ চিঠিতে জানতে পারি যখন ওখান থেকে চলে আসে কাঞ্চন নাকি তখন অন্তঃসত্ত্বা ছিল। মেয়ের জন্ম দিয়ে সে মারা গেছে। তারপর তোমার দাদা নিত্যানন্দ উজ্জয়িনীতে বেড়াতে গিয়েছিল। এমন করে জানি না কাঞ্চনের বাপ লক্ষণ সিং এর সাথে তার পরিচয় হয় এবং বোধহয় সে সব কথা জানতে পারে এবং বুঝতে পারে যে আমি সেই। কেমন করে বুঝতে পারলেন তিনি? কাঞ্চনের কাছে আমার একটা ফটো ছিল, হয়তো সেই ফটোটা দেখি। ফটোটা এখন তার সম্পত্তি এবং তার জেরে গত কয়েক মাস ধরে আমাকে শোষণ করে চলেছে। ছি, দাদার এত দূর অধঃপতন হয়েছে। মাঝে মাঝে কি ভাবি জানো সৌদামিনী, কলঙ্ক সাগরে তো ডুবেছি। কাঞ্চনের মেয়ে সে তো আমারই, তাকে এইখানে নিয়ে আসি। আপনি কি পাগল হলেন? ও চিন্তা মনেও আনবেন না। একবারটি ভাবুন তো, এই সংবাদ হেম যখন জানতে পারবে তখন সে কতটা দুঃখ পাবে। কিন্তু কিন্তু আমার একটা কথা শুনবেন? বলো। দাদাকে এখানে একবার আসতে লিখুন, আমি তার সঙ্গে কথা বলবো। তাতে কি কোনো ফল হবে সৌদামিনী? বরং টাকা যেমন নিচ্ছে নিক, এতে যদি সে সন্তুষ্ট থাকে তো।
সন্তুষ্ট? জানেন না চৌধুরী মশাই, লোভ ক্রমে বেড়েই চলে। ওর হাঁ সামলাতে সামলাতে আপনাকে সর্বশান্ত হতে হবে। তার চাইতে দাদাকে এখানে আসতে লিখে দিন। বেশ। মাসখানেক বাদে দাদা এলেন। আমি ভুল করেছিলাম, নিজের মায়ের পেটের ভাই হলেও দাদার চরিত্র ঠিক বুঝতে পারিনি। যাওয়ার আগে বরং সেই উল্টে আমাকে শাসিয়ে গেল। সে চলে গেল বটে, তবে মনে মনে যাওয়ার আগে একটা নতুন ফন্দি মাথায় নিয়ে ফিরে গেল, এবং তারপর দেখা গেল সে ঘন ঘন কাঞ্চনপুরে যাতায়াত শুরু করেছে। হেমপ্রভার প্রতি তার স্নেহ ও ভালোবাসা যেন দিনের পর দিন উপচে পড়ছে। বছর দুই এইভাবে নিয়মিত মৃত্যুঞ্জয়ের কাছে যাওয়া আসা করে এবারে সে আর এক মর্মঘাতী তীর নিক্ষেপ করল। হঠাৎ একবার মৃত্যুঞ্জয়ের অবর্তমানেই দুদিনের জন্য এসে দাদা হেমপ্রভা ও ছোট সবিতাকে সঙ্গে করে লুধিয়ানায় নিয়ে গেল। সেই সময় কিছুদিন ধরেই হেমপ্রভার সঙ্গে মৃত্যুঞ্জয়ের মন কষাকষিটা যেন একটু বেশিই চলছিল। বাড়ি ফিরে মৃত্যুঞ্জয় হেমপ্রভাকে দেখতে না পেয়ে মনে মনে ভীষণ অসন্তুষ্ট হলেও মুখে কিছু প্রকাশ করল না, স্ত্রীকে চিঠিও দিল না। হেমপ্রভাও অভিমানে একখানা চিঠিও স্বামীকে লিখল না। আমি তখন এসবের কিছুই জানতাম না। 6 মাস পরে হেমপ্রভা আবার ফিরে এলো, এবং তার শরীর তখন খুবই খারাপ। মনে যার ঘুণ ধরে তার দেহ ভাঙতেও দেরি হয় না। হেমপ্রভারও তাই হয়েছিল। হেমপ্রভা ফেরার দিন 5 বাদেই মৃত্যুঞ্জয় স্ত্রী ও সবিতাকে নিয়ে প্রমোদ ভবনে উঠে এলো, এবং এখানে আসার দিন 4 বাদে এক রাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হলো। দাদা এবং হেমপ্রভার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে স্পষ্টাস্পষ্টি মৃত্যুঞ্জয় অভিযোগ জানালো, এবং বলল দাদা নাকি নিজে চিঠিতে অনেক দিন আগেই তাকে এই সম্পর্কের ইঙ্গিত দিয়েছিল। ঘেন্নায় লজ্জায় হেমপ্রভা একেবারে পাথর হয়ে গেল। ছি ছি, কি লজ্জা! এর চেয়ে যে মৃত্যুও ভালো ছিল। এবং সেই দুঃখ ও অপমানেই তিনি বিষ পান করে আত্মহত্যা করেন নিশ্চয়ই। কেউ তাকে হত্যা করেনি। হ্যাঁ, কিন্তু আপনি সে কথা কি করে জানলেন মিস্টার রায়? দেখুন, আপনার বর্ণিত কাহিনী প্রথমে সত্যজিৎ বাবুর ও পরে আপনার মুখে শুনেই বুঝেছিলাম আসল ও সত্যি কথাটা আপনি গোপন করেছেন। আপনার বর্ণিত কাহিনীর মধ্যে অনেকটা ফাঁক ছিল। তাছাড়া যে মুহূর্তে বুঝেছিলাম দীর্ঘ 19 বছরের ব্যবধানে দুটো মৃত্যুর কারণ এক নয়, এবং শেষেরটা যখন স্বাভাবিকভাবেই আমার কাছে সত্য বলে মনে হয়েছিল, তখনই বুঝেছিলাম আগের ব্যাপারটা আত্মহত্যা ভিন্ন আর কিছুই হতে পারে না। অবশ্য এমন ভাবার আমার দুটো কারণ ছিল। প্রথমত, হেমপ্রভা দেবীকে একমাত্র হত্যা করা সম্ভব ছিল তার স্বামীর পক্ষেই, কিন্তু তা তিনি যে করেননি সেটা বুঝেছিলাম 7 দিন বাদে কলকাতা থেকে ফিরে এসে তার স্ত্রীর মৃতদেহটা খুঁজে পাওয়ার ব্যাপারে। তিনি প্রথম থেকেই সন্দেহ করেছিলেন তার স্ত্রী গৃহত্যাগ করেছে এবং নিত্যানন্দ বাবুর ওখানেই গেছে। তাই তিনি অসুস্থা স্ত্রীর একটা কল্পিত চিকিৎসার ভান করে মেয়ে ও আপনাকে নিয়ে কলকাতায় যান। কিন্তু আসলে কলকাতা থেকে নিত্যানন্দ বাবুর ওখানে গিয়ে স্ত্রীর খোঁজ নেওয়াটাই তার উদ্দেশ্য ছিল। ঠিক তাই। চৌধুরী মশাই লুধিয়ানাতেই দাদার ওখানে হেমের খোঁজে গিয়েছিলেন। কিন্তু সেখানে স্ত্রীর খোঁজ না পেয়ে গৃহত্যাগিনী স্ত্রীকে জন্মের মতো ত্যাগ করবেন এই মনস্থ করে ও নিজের বংশমর্যাদা ও সম্মান বাঁচাতে রটনা করে দিলেন তার মৃত্যুর কথা। ফিরে এলেন তিনি এখানে। কিন্তু চরম দুঃখের ব্যাপার হচ্ছে, স্ত্রীর প্রতি তিনি যতই সন্দিগ্ধ হন, আসলে হয়তো স্ত্রীকে সত্যি প্রাণ দিয়ে ভালোবাসতেন। তাই স্ত্রীকে অমন করে চলে যেতে দেখে মর্মান্তিক যন্ত্রণায় ছটফট করে বেড়াচ্ছিলেন। এমন সময় স্ত্রীর দেহ আবিষ্কৃত হলো নন্দনকাননে।
তার পরের ব্যাপারটাও স্বাভাবিক গতিই নিয়েছে। এছাড়া হেমপ্রভা দেবী যে কারোর দ্বারা নিহত হয়নি সে সন্দেহ করেছিলাম অন্য একটি কারণে। হেমপ্রভা দেবীকে যদি তার স্বামী হত্যা না করে থাকেন, আর কারোর পক্ষে যেমন তাকে হত্যা করার কোনো কারণই থাকতে পারে না, তেমনি নিহত হলে অন্তত কানাইয়ের মা অর্থাৎ আপনি সর্বদা যখন তার পাশের ঘরে শুতেন ও সর্বদা প্রাণ দিয়ে তার দেখাশোনা করতেন, আপনি নিশ্চয়ই সেটা জানতে পারতেন। তার মানে হলো আপনার কাছে সে ধরা পড়তই, এবং সেক্ষেত্রে অন্তত আপনি এতদিন পরে, বিশেষ করে মৃত্যুঞ্জয় বাবুর মৃত্যুর পরে আর সে কথা গোপন করে রাখতেন না। হেমপ্রভা দেবীর মৃত্যু রহস্যটা আমার কাছে খোলসা হয়ে যায় যে রাত্রে আপনি এখান থেকে চলে যান, সেই রাত্রে আপনার সঙ্গে ওই সম্পর্কে আলোচনা করবার পরেই, এবং যে মুহূর্তে বুঝলাম যে হেমপ্রভা দেবীর মৃত্যুর সঙ্গে তার স্বামী মৃত্যুঞ্জয় বাবুর মৃত্যুর সাক্ষাৎ কোনো যোগাযোগ নেই, পরোক্ষে থাকলেও তখনই ভাবতে লাগলাম এতকাল পরে তাহলে মৃত্যুঞ্জয় বাবু নিহত হলেন কেন। এইখানে আরেকটা ব্যাপার, প্রথমটা সত্যিই আমাকে বিশেষভাবে গন্ডগোলে ফেলেছিল, আর সেটা হলো ঘটনাস্থল। একই বকুল গাছের তলায় দুটো মৃতদেহ কেন আবিষ্কৃত হলো? পরে অবশ্য অনেক ভেবে দেখেছি এবং আপনার মুখে একটা কথা শুনে বুঝেছি তারও সম্ভবত মানে হেমপ্রভা দেবীর বকুল তলায় আত্মহত্যা করবার দুটো কারণ ছিল। প্রথমত, আপনি বলেছিলেন যে প্রমোদ ভবনে আসা অবধি তো বটেই, তারও আগে দু একবার হেমপ্রভা দেবী নাকি প্রমোদ ভবনে বেড়াতে এসেও ওই বকুল তলায় গিয়ে ঘুরে বেড়াতেন, সেটা নাকি তার বড় প্রিয় ছিল। দ্বিতীয় কারণ, হয়তো হেমপ্রভা দেবীর ইচ্ছে ছিল যে মৃতদেহটা যাতে একমাত্র আদরিণী কন্যার চোখে না পড়ে, সেটা স্বাভাবিকই। অবশ্য সবই আমার অনুমান। সে যাই হোক, হেমপ্রভা দেবীর মৃত্যু রহস্যটা মীমাংসিত হবার পরেই মৃত্যুঞ্জয় বাবুর মৃত্যু রহস্যে আমি মন দিই। অবশ্য একটা ব্যাপার, গোড়া থেকেই সব ইতিহাস শুনে বুঝেছিলাম যে চৌধুরী মশাইয়ের নিহত হবার পেছনে কোনো একটা পারিবারিক জটিল কাহিনী আছে, এবং সেটা যে রাজপুতানায় তাও বুঝতে পারি তার ড্রয়ার থেকে যে অ্যালবামটা উদ্ধার করি তারই ফটোগুলো দেখে। সেই ফটোগুলোর মধ্যে একটা ফটো ছিল এক নবযৌবনা অপরূপ সৌন্দর্যময়ী এক নারীর। বুঝলাম মিস্টার চৌধুরীর জীবনের কয়েকটা ছিন্ন পৃষ্ঠা সুদূর ওই রাজপুতানাতেই ছড়িয়ে রয়েছে, যার সাক্ষ্য দিচ্ছে আজও তারই সযত্নে রাখা এই অ্যালবামটা। কিন্তু কে ওই তরুণী? কেন তার ফটো অ্যালবামের মধ্যে সযত্নে রাখা? তারপরেই কুড়িয়ে পেলাম নন্দনকাননে একটি সোনার আংটি, যার উপরে দেবনাগরী অক্ষরে খোদাই করা ছিল ল। কার আংটি? সেটা দেখেই বুঝেছিলাম সদ্য না হলেও 2-10 দিনের মধ্যে কোনো একটা সময় কারোর হাত থেকে ওখানে ওটা খসে পড়েছে। আর একটা জিনিস, ওই জায়গায় জলের ধার ঘেঁষে পাড়ে ঘাসের অবস্থা দেখে বুঝেছিলাম নিয়মিত কিছুদিন ধরে ওখানে নৌকা বা বোট জাতীয় কিছু এসে ভিড়বার জন্যই ঘাসগুলো যেন নিস্তেজ হয়ে আছে। তার মানে যেটা বুঝলাম, এখানে বোটে চেপে কারোর যাতায়াত ছিল। তারও প্রমাণ পেলাম বিরাম কুটিরের ঘরে ধুলোর ওপর জুতোর সোলের ও খালি পায়ের ছাপ দেখে। সন্দিগ্ধ হয়ে উঠল মন। খোঁজ নিতে গিয়ে সুরজমাল সিং ও তার নাতনি চন্দ্রলেখার সন্ধান পেলাম। সুরজমালের সঙ্গে সামান্য আলাপ করতেই বুঝলাম তারা রাজপুত, এবং চন্দ্রলেখার মুখের আদলটা হুবহু একেবারে মিলে গেল অ্যালবামের ফটোর সেই রাজপুতানি মেয়েটার মুখের সঙ্গে। ছিন্ন সূত্র জোড়া লাগলো। হ্যাঁ, ওই চন্দ্রলেখাই চৌধুরী মশাইয়ের মেয়ে, কাঞ্চনমালার গর্ভজাত কন্যা এবং সবিতার চাইতে বছর খানেকের বড়। তাহলে ওই আংটিটা বোধহয় চন্দ্রার মায়েরই, কিন্তু কাঞ্চনমালার ডাক নাম লক্ষ্মী ছিল। কিন্তু ক্রেপসোল দেওয়া কোনো জুতো আমরা সেখানে পাইনি মিস্টার রায়।
প্রমোদ ভবনের আস্তাবল খুঁজলেই পাবেন। সেটা লক্ষ্মণের সম্পত্তি। লক্ষ্মণের? হ্যাঁ, কারণ সেই যে সেটা ব্যবহার করত। কিন্তু সে কি এখন? ভয় নেই, মোক্ষম বাঁধনে বাঁধা রয়েছে শ্রীমান, পালাবার উপায় নেই। আরেকটা কথা, এবারই নূপুর রহস্যের মেঘনাথ কিন্তু ওই লক্ষ্মণই। আসলে লক্ষ্মণ ওর ছদ্মনাম মাত্র। কি বলছেন আপনি মিস্টার রায়? লক্ষ্মণ যে এবাড়ির অনেক দিনকার পুরনো সহিস। সে পুরনো সহিস আসল লক্ষ্মণ এতদিন বন্দী হয়ে বৌরানীর বিলের দক্ষিণ দিকের বাড়িতে সুরজমালের হেফাজতে ছিল, তাই না মিস্টার সাহা? হ্যাঁ, তাকে মুক্তি দিয়ে থানায় রেখে এসেছি। বৃদ্ধ লক্ষ্মণকে গায়েব করে তার ছদ্মবেশ ধারণ করে চেত সিং। একসময় যে প্রথম যৌবনে কাঞ্চনমালার পানি প্রার্থী ছিলেন, তার এখানে এসে সকলের চোখে ধুলো দিতে এতটুকু কষ্ট হয়নি। প্রথমে নানারূপ ভয় দেখিয়ে নূপুরের শব্দ শুনিয়ে চৌধুরী মশাইকে চেত সিং সন্দিগ্ধ করে তোলে এবং খুব সম্ভবত হয়তো কৌতূহলী হয়ে অদৃশ্য নূপুরের শব্দ অনুসরণ করতে করতে কোনো এক রাত্রে ঘটনাচক্রে যখন হতভাগ্য চৌধুরী মশাই নন্দনকানন পর্যন্ত চলে যান, সেই সময় সুযোগ পেয়ে চেত সিং তাকে আক্রমণ করে এবং কৌশলে অজ্ঞান করে, পরে শ্বাসরোধ করে হত্যা করে। ওই কারণেই হয়তো চৌধুরী মশাইয়ের মৃতদেহ বকুলতলায় পাওয়া যায়। সব ব্যাপারটাই আকস্মিক এবং নিষ্ঠুর নিয়তির চাল। মৃত্যুর কিছুদিন আগে থেকেই প্রায় চৌধুরী মশাই আমাকে বলতেন হেম নাকি প্রতিদিন রাতে তাকে ডাকে। তার পায়ের নূপুর তিনি স্পষ্ট শুনেছেন। হেম নূপুর পড়তে খুব ভালোবাসতো। তাহলেই দেখুন, আমার অনুমান কিন্তু মিথ্যে নয়। এবারে আসা যাক আসল পরিকল্পনাকারীর রহস্যে। কি সান্যাল মশাই, সমস্ত ঘটনাটার মূলে তো আপনিই ছিলেন, তাই না? প্রথমে কাঞ্চনমালার ব্যাপার নিয়ে মৃত্যুঞ্জয় চৌধুরীকে ব্ল্যাকমেল করেছেন, পরে নিজেকে হেমপ্রভার প্রেমিক প্রতিপন্ন করে সন্দিগ্ধ চৌধুরীর মনে সংশয় সৃষ্টি করেছেন। শেষ পর্যন্ত যখন চৌধুরী মশাই সহ্যের শেষ সীমায় এসে পৌঁছেছেন, তখন আপনি সুরজমাল প্রভৃতিকে এখানে আনিয়ে চেত সিংকে চৌধুরীর সংবাদ দিয়ে তার মনে নৃশংস প্রতিশোধের আগুন জ্বালিয়েছেন এবং তাকে দিয়েই হত্যা করিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরীকে। উনি যখন বুঝেছিলেন টিপতে টিপতে লেবু তেতো হয়ে গেছে, গাই আর দুধ দেবে না, তখন ওদের দিয়ে কাজ হাসিল করিয়ে সমস্ত সম্পত্তিটা বাগাবার চেষ্টায় ছিলেন আপনি। প্রত্যক্ষ না থেকে পরোক্ষে বসে আপনি কলকাঠি ঘুরিয়েছেন। আর ওই হতভাগা ধনঞ্জয়, আমাদের সন্তোষবাবু, সৌদামিনী দেবীর বখে যাওয়া পুত্র সন্তোষ চৌধুরীর পরিচয় এখানে এসেছিল সম্পত্তির লোভে। কিন্তু সন্তোষবাবু তো আজ 2 বছর মৃত। তাহলে পরিকল্পনাটা উনি পেলেন কোথায়? সন্তোষের সংবাদ জানলেনই বা কেমন করে? বলুন ধনঞ্জয় বাবু, অন্যথায় আপনি কিন্তু প্রতারণার চার্জে পড়বেন। ওই 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 নিত্যানন্দ মামাই প্রলোভন দেখিয়ে আমাকে নিয়ে এসেছে এখানে। আমার কোনো দোষ নেই। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। চমৎকার! একেবারে আটঘাট বেঁধেই নেমেছিলেন সান্যাল মশাই, এবং এত করেও শেষ রক্ষাটা কিন্তু হলো না। কেন জানেন? ধর্মের কল এমনি করেই বাতাসে নড়ে। আপনার জন্য আমার করুণা হচ্ছে। উফ, কি শয়তান উনি! আপনি জানেন মিস্টার রায়, ওর আরো কত কীর্তি আছে? জানি জানি। শেষ পর্যন্ত মেয়ে কল্যাণীকে আপনার পেছনে লাগিয়েছিলেন, জোর করে আপনার ও সবিতা দেবীর মধ্যে গোলযোগ সৃষ্টি করতে। কি তাই তো? লক্ষ্মীকান্ত বাবু, আমার যা বলার ছিল বললাম। কেবল একটা কথা বসন্ত বাবুকে জিজ্ঞেস করার আছে। সেই শিলমোহর করা খামটা আয়রনের সেফে যেটা ছিল, হ্যাঁ, আমি সেটা সরিয়ে ফেলেছিলাম। সবিতার নাম লেখা আছে দেখে এবং কৌতূহলের বশে খুলে পড়তে গিয়েই মৃত্যুঞ্জয়ের অতীত জীবনের ইতিহাস আমি সব জানতে পারি। আমার ইচ্ছে ছিল না সবিতাও সব জানুক, তাই আমি আপনাকে ফিরে যেতে বলেছিলাম। সবিতাকেও নিবৃত্ত হতে বলেছিলাম, কিন্তু শেষকালে যখন বুঝলাম আমরা নিয়তির হাতে কত অসহায়,
তখন বাধ্য হয়ে লক্ষ্মীকান্তর হাতে ধরা না দিয়ে উজ্জয়িনীতে ছুটেছিলাম ব্যাপারটার শেষ জানতে। কিন্তু গিয়ে তাদের সন্ধান পেলাম না। তখনও বুঝিনি সান্যাল মশাই এমন জঘন্য খেলায় নেমেছেন। সে চিঠি কোথায় নায়েব কাকা? সে চিঠি ছিঁড়ে আমি বৌরানীর বিলেই ভাসিয়ে দিয়েছি। বাপ যত অপরাধী হন না কেন, তার পদস্খলনের কথা সন্তানের শোনা মহা পাপ মা। ভুলে যাও সে কথা। তাহলে এবারে আমার উইলটা পড়তে আর আপত্তি নেই। আমি মৃত্যুঞ্জয় চৌধুরীর সজ্ঞানে কি হলো অতীন বাবু? এই নতুন উইলে মৃত্যুঞ্জয় চৌধুরী তার পাপের প্রায়শ্চিত্ত করেছেন। তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সন্তোষ মৃত জেনে সমান 3 অংশে ভাগ করে দিয়েছেন তার 3 পুত্র কন্যাদের মধ্যে। সবিতা, চন্দ্রলেখা ও ধনঞ্জয় সকলেই সম্পত্তির সমান অংশীদার। হে অন্তর্যামী, বাবা যতই পাপ করুন তার আত্মা যেন শান্তি পান। হে সর্বপাপগ্ন, হে সবিতাকেও ক্ষমা করো। সাহিত্য সমাহারে আপনারা শুনছিলেন নিহার রঞ্জন গুপ্ত রচিত কিরিটি উপন্যাস বৌরানীর বিল। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আকাশ। অন্যান্য ভূমিকায় তপলব্ধা, সুপ্রীতি, দেবস্মিতা, অরিজিৎ, উৎপল সরকার, জ্যোতির্ময়, কৌশিক, সমীরণ, সৌরিন, শুভ্রদীপ, শুভদীপ ও আকাশ। আজকের গল্পে শ্রুতিনাট্য রূপদানে চিন্ময়, শব্দগ্রহণে শ্যামলোক স্টুডিও থেকে মৈনাক, অরিজিনাল থিম নির্মাণে শব্দ অডিও লাইভ থেকে অঙ্কুর শুভব্রত, আবহ নির্মাণ ও সমগ্র পরিচালনায় আকাশ, শব্দ সংযোজনে ফিনিক্স অডিওভার্স এবং প্রচার অঙ্কনে রৌমজিৎ। কেমন লাগছে আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সাহিত্য সমাহারকে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়া আমাদের আর্থিকভাবে সাহায্য করতে পারেন গল্পের শুরুতে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে অথবা গল্পের ডেসক্রিপশন সেকশনে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে। সাহিত্য সমাহারকে আপনারা ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি আরও অনেকগুলি রোমাঞ্চকর গল্প নিয়ে। হ্যাঁ, একটি নয়, অনেকগুলি। খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট আসছে, অবশ্যই চ্যানেলের কমিউনিটি সেকশনে চোখ রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।